আলাইকুম। আর অনেকে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন, আরো ফ্রেন্ডসদেরকে মেনশন করে দেন। আমাদের আজকে আলোচ্য বিষয় আমরা ঠিক করছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের হিসাব। ঠিক আছে, তো এখানে যেহেতু এই চ্যাপ্টারে আমাদের ম্যানেজমেন্টও আছে, আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে লেখার চেষ্টা করব বা পড়ার চেষ্টা করব যেগুলো আমাদের থিওরিটিক্যাল এমসিকিউতে কাজে লাগবে। আর আমরা কিছু এমসিকিউতে ম্যাথমেটিক্যাল এমসিকিউ হিসেবে আমাদের 5 রকম ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসে এই চ্যাপ্টার থেকে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে মনে হয় আজকে আমাদের বেসিক অংশটা শেষ হবে। এরপরে আমরা হয়তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আসা যাক কি কি লাগবে বলতে এই চ্যাপ্টারে। প্রথমত জানা দরকার অংশীদারি ব্যবসায় কি জিনিস। এই পড়াগুলো আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও লাগবে। আমরা যারা ক্লাস করতেছি চেষ্টা করব লিখে ফেলার জন্য। আইনের দৃষ্টিকোণ থেকে অংশীদারি ব্যবসা কাকে বলে? সংজ্ঞা হচ্ছে এরকম: সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা। সংজ্ঞাটা আমি বলতেছি, আপনারা লিখে ফেলেন। সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা। পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি বলে। সংজ্ঞাটাকে আমরা বলছিলাম অংশীদারি বলে, জাস্ট ব্যবসা না বলে। তাহলে এটা আইনের দৃষ্টিকোণ থেকে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য যে চুক্তিবদ্ধ সম্পর্ক গড়ে ওঠে তাকে আমরা বলি অংশীদারি। যারা এরূপ সম্পর্ক সৃষ্টি করে, যারা এরূপ সম্পর্ক সৃষ্টি করে তাদেরকে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসাকে অংশীদারি ব্যবসা বলে। এখানে তিনটা সংজ্ঞা। কি কি? প্রথমত, অংশীদারি কি জিনিস? অংশীদারি হচ্ছে যে সম্পর্কটা গড়ে ওঠে পূর্বে তাকে আমরা কি বলি? অংশীদারি বলি। যারা সম্পর্কটা তৈরি করে তাদেরকে আমরা অংশীদার বলি, আর সম্মিলিতভাবে তাদের ব্যবসাটাকে অংশীদারি ব্যবসা বলা হয়। তাহলে তিনটা শব্দ টোটাল। কি কি? সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি বলা হয়। তাহলে সম্পর্কটাকে আমরা কি বলি? অংশীদারি বলি। আচ্ছা, যারা এরূপ সম্পর্ক সৃষ্টি করে তাদেরকে আমরা কি বলি? অংশীদার বলি, এবং সম্মিলিতভাবে তাদের যে ব্যবসাটা সেটাকে আমরা বলি অংশীদারি ব্যবসা। এখন যদি বলা হয় এটা কোথেকে নিছি আমি, সেটা হচ্ছে 1932 সালের অংশীদারি আইন থেকে আমরা এটা নিছি। এবার আসা যাক অংশীদারি ব্যবসার কিছু কমন বৈশিষ্ট্য যেগুলো আমাদের পরীক্ষায় লাগে। আশা করি সংজ্ঞাটা অলরেডি আপনারা লিখে ফেলছেন। আচ্ছা, অনেকে মেনশন দিচ্ছেন, যারা মেনশন দিচ্ছেন ধন্যবাদ। তুষার শেখ, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, যেহেতু এটা অনেকদিন পর আমার প্রথম লাইভ ক্লাস, আসলে আমি লাইভ ক্লাস নিব বলে অনেকবার আশা দিচ্ছিলাম, কিন্তু আসলে নিতে পারতেছিলাম না। তো এটা যেটা অনেকদিন পর লাইভ ক্লাস, চেষ্টা করতেছি আমরা শুরু করার জন্য। ঠিক আছে, আমরা শুরু করি। পরের পয়েন্ট, আশা করি সংজ্ঞাটা আপনারা লিখে ফেলছেন। যদি এখন পুরোপুরি আমার সাথে তাল মিলিয়ে না লিখতে পারেন, তাহলে পরবর্তীতে ভিডিওটাকে পজ
লাইভটা যখন শেষ হবে লাইভটা থেকে প্রথম থেকে শুরু করে খাতা কি করবেন, সুন্দর করে নোট করবেন দেখে দেখে। যাই হোক, এবার হচ্ছে পয়েন্টের নাম হচ্ছে অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে সদস্য সংখ্যা। অংশীদারি ব্যবসার সদস্য কতজন হওয়া উচিত? দেখেন, অংশীদারি 1932 সালের অংশীদারি আইন অনুসারে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন। তাহলে সদস্য সংখ্যা সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন 2 জন, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় তাও সর্বনিম্ন 2 জন, সীমিত অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন 3 জন। তার মধ্যে কমপক্ষে একজন সীমিত অংশীদার থাকতে হবে, 2 জন সাধারণ অংশীদার থাকতে হবে। এখন এই যে অংশীদারি কারবারের আমরা যে বলি সর্বোচ্চ সদস্য 20 জন, সর্বোচ্চ সদস্য 20 জন, এই 20 জন কথাটা কোথায় আছে? আমরা অনেকেই বলি 1932 সালের অংশীদারি আইনে, ব্যাপারটা কিন্তু এরকম না, সম্পূর্ণ ভুল ধারণা। সর্বোচ্চ সদস্য সংখ্যা সম্পর্কে বলা আছে 1994 সালের কোম্পানি আইনে। আপনারা চাইলে গুগলে সার্চ করে এসে দেখতে পারেন 1994 সালের কোম্পানি আইনের 4 ধারা, কোম্পানি আইনের 4 ধারা। তাহলে সদস্য সংখ্যা সম্পর্কে খুব কমন একটা ভুল, যে সর্বোচ্চ সদস্য সংখ্যা কোথায় বলা আছে, অনেকে আমরা বলি যে কোম্পানি আইন, আসলে কোম্পানি আইনে না, এটা হচ্ছে এখানে লিখছে 20 জন। তাহলে অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা সম্পর্কে বলা আছে 1994 সালের কোম্পানি আইনের 4 ধারা, এটা কিন্তু অংশীদারি আইনে না। আর সদস্য সংখ্যা যে 2 জন 2 জন 3 জন, এগুলো হচ্ছে 1932 সালের অংশীদারি আইনে। তাহলে দেখেন ব্যবসাটার নাম হচ্ছে অংশীদারি কারবার। আচ্ছা, বোর্ডের নিচে দেখা যাচ্ছে না, একটু ঠিক করার চেষ্টা করি। ঠিক আছে, আশা করতেছি এবার দেখা যাবে। একজন বলছিলেন যে বোর্ডের নিচের অংশ দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে আশা করি। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছেন যে এটা খুব কমন ভুল আমাদের। আমরা সদস্য সংখ্যা সম্পর্কে কিছু যে জিনিসটা জানি, যে আমরা বলি 1932 সালের অংশীদারি আইনে বলা আছে সর্বোচ্চ সদস্য। আসলে অংশীদারি কারবার এবং সমবায় সমিতি, অংশীদারি কারবার এবং সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা সম্পর্কে বলা আছে 1994 সালের কোম্পানি আইনের 4 ধারা। তাহলে আমরা যদি কেউ এটা কনফিউজ থাকি কি করব, ক্লাসের পরেই গুগলে ঢুকবেন, কোম্পানি অ্যাক্ট 1994, এইটাতে ঢুকলেই 4 ধারাটা পড়বেন। বাংলা যে ধারাগুলো আছে, ধারা নাম্বার 4 এ গিয়ে দেখবেন ওখানে লেখা আছে সুন্দর করে, মানে জটিল বাংলা ভাষায় লেখা আছে যে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন, 20 জন থাকবে, ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন থাকবে। ঠিক আছে, তাহলে সদস্য সংখ্যা গেল। 2 নম্বর হচ্ছে অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। তবে সাবধান, চুক্তিপত্র নয়। আপনারা ম্যানেজমেন্টে বলছেন যে চুক্তি 3 ধরনের, মৌখিক চুক্তি, লিখিত চুক্তি, লিখিত ও নিবন্ধিত চুক্তি। লিখিত চুক্তিকে আমরা চুক্তিপত্র বলি। তাহলে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, চুক্তিপত্র না কিন্তু, সাবধান। তাহলে যদি বলে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি, অনেকবার আসছে এডমিশন টেস্টে বা এইচএসসি পরীক্ষায়, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি, উত্তর হচ্ছে চুক্তি, কিন্তু চুক্তিপত্র বলিয়েন না আবার। এবার আমরা একটু জানবো, তাহলে এই দুটো পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করুন, এগুলো একটু কমন বেশি আসে পরীক্ষায়। এবার হচ্ছে অংশীদারি চুক্তির অবর্তমান, কারণ চুক্তিতে লেখা নাই, আমরা চুক্তিতে কোনো কিছু লিখতেছি না, চুক্তিতে কোনো কিছু লেখা নাই, তখন আমরা কি করবো? আশা করি এগুলো আপনারা লিখে ফেলছেন, না লিখলে পরবর্তী যদি সম্ভব হয় আমরা এই লাইভটাকে ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার হচ্ছে চুক্তির অবর্তমানে। আমি তো অনেক পয়েন্ট অ্যাভয়েড করে চলে যাচ্ছি, কেন? আমাদের এগুলো আসলে ম্যানেজমেন্ট আসতে ম্যানেজমেন্ট ডিটেইলস লাগবে, কিন্তু অ্যাকাউন্টিং এত ডিটেইলস লাগে না, যতটুকু অ্যাকাউন্টিং লাগবে ততটুকু আমরা এখানে পড়তে চেষ্টা করতেছি। চুক্তির অবর্তমানে, আসলে এই ক্লাসটা আমার জন্য একটু ট্রায়াল ক্লাস, আমি এই রকম পরিবেশ হতে আমার ক্লাস নিয়ে এইভাবে ফেসবুক লাইভে অন্যভাবে নিছিলাম, আগে মোবাইল নিয়ে নিতাম, এখন মোটামুটি একটু একটা সেটআপ দাঁড় করাইছি। যদি আজকে পারফেক্টলি নিতে পারি, ইনশাআল্লাহ আমরা আরো কিছু লাইভ ক্লাস নেওয়ার জন্য উৎসাহিত হব। তো এই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয় প্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগে বলে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে অন্য বন্ধু বান্ধবদেরকে কি করেন, মেনশন করেন, বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন। হয়তো আমি কথাগুলো বারবার প্রথমত বলতে পারবো না, কিন্তু আপনারা নিজেদের এগুলো করবেন আশা করি।
আর কোনো প্রশ্ন থাকলে আস্তে আস্তে প্রশ্নগুলো করবেন। প্রত্যেকটা টপিক যখন শেষ হবে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখে দিবেন, চেষ্টা করবো আমি উত্তরগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, আসেন তাহলে চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালা। অর্থাৎ ধরেন আমরা দুইজনে মিলে একটা অংশীদারি কারবার শুরু করলাম, কিন্তু আমরা চুক্তিতে কিছু জিনিস লিখতে ভুলে গেছি। সাপোজ আমাদের মধ্যে মূলধনের সুদ কত নিব আমরা লিখি নাই, আমরা কে কত টাকা মূলধন দিব, আমরা কে কত টাকা উত্তোলন করব, কাকে বেতন দেওয়া হবে, কাকে বেতন দেওয়া হবে না, এই যে জিনিসগুলো এগুলো সাপোজ কোনো কারণে আমরা যখন চুক্তি বানাই চুক্তিতে লিখা থেকে বাদ পড়ে গেছে বা চুক্তিতে আমরা বলতে ভুলে গেছি, এরকম যদি কোনো কনফিউশন ভবিষ্যতে সৃষ্টি হয় যে চুক্তিতে নাই, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা অংশীদারি আইনের এমন কিছু অংশীদারি আইনে লেখা আছে এরকম কিছু ধারা অনুসরণ করব। তাহলে চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালা কি কি নীতি অনুসরণ করব? এক নম্বর মূলধন সমহারে বিনিয়োগ করব। অর্থাৎ যতজন অংশীদার সবাই সমান হারে মূলধন বন্টন করবে বা মূলধন বিনিয়োগ করবে। যেমন ধরেন আমাদের অংশীদারি কারবারে সাপোজ মূলধন লাগবে 1 লক্ষ টাকা, আমরা অংশীদার দুইজন, তাহলে কত করে দিব? 50,000 টাকা করে দিব। 2, তারপর হচ্ছে মূলধন ও উত্তোলনের উপর কোনো ধরনের সুদ ধরা যাবে না। মূলধন ও উত্তোলনের সুদ ধরা যাবে না। তাহলে আমরা যখন সৃজনশীল করব, সৃজনশীলকে যদি মূলধন এবং উত্তোলনের সুদ বলা না থাকে, মানে কত পার্সেন্ট এটা বলা না থাকে, মূলধন উত্তোলনের সুদ, আচ্ছা মূলধনের সুদ উত্তোলনের সুদ, মূলধনের সুদ লিখে দেবে। আচ্ছা দেখো মূলধনের সুদ উত্তোলনের সুদ কি পুরো নিয়ম ভাবে, তাহলে মূলধন উত্তোলনের সুদের সম্পর্কে যদি প্রশ্নে কিছু বলা না থাকে সৃজনশীল করার সময়, তার মনে রাখতে হবে আমরা মূলধন এবং উত্তোলনের সুদ ধরবো না। আচ্ছা 3 নাম্বার মুনাফা সমহারে বণ্টিত হবে। এটা এমসিকিউ আকারে আসে যে মুনাফা আমরা কিভাবে বণ্টন করব? উত্তর হচ্ছে মুনাফা সমান হারে বণ্টন করব। আচ্ছা বলতেছিলাম যে মুনাফা আমরা কি করব? সমহারে বণ্টন করব। আচ্ছা যেমন ধরেন আমরা অংশীদার এ ও বি, এখন আমাদের মুনাফা হয়েছে 20,000 টাকা, আমরা কি করব? প্রশ্নে কিছু উল্লেখ নেই, সৃজনশীলের ক্ষেত্রে যদি আপনার প্রশ্নে মুনাফা কিভাবে বণ্টন করবে, যেমন মুনাফা বণ্টনের কথা বলে দেয় 3:2, 2:1, এটা কিছু একটা অনুপাত বলে দেয়, কিছুই বলা নাই প্রশ্নে কোনো ধরনের মুনাফা সম্পর্কে কিছু বলা না থাকলে আমরা কি করব? যত টাকা মুনাফা হবে সেটাকে সমান ভাগে ভাগ করে দিব, যতজন অংশীদার আসবে তার মধ্যে। সাপোজ অংশীদার যদি 2 জন হয় তাহলে 2 ভাগ করব, অংশীদার যদি 3 জন হয় 3 ভাগ করব, তাহলে মুনাফা সমান হারে বণ্টিত হবে বা সমহারে বণ্টিত হবে। 4 নাম্বার ঋণের উপর, আমরা জানি অংশীদারি কারবারে অংশীদাররা ঋণ প্রদান করে, তাহলে ঋণের উপর 6% হারে সুদ দিতে হবে। ধরেন আপনি একটা সৃজনশীল করতেছেন, সৃজনশীলে ঋণ দেয়া আছে, কিন্তু আপনাকে ওই সৃজনশীলে ঋণের উপর কত পার্সেন্ট সুদ ধরবেন এরকম কিছু বলা নাই, সুদ সম্পর্কে কিছু উল্লেখ করা নাই। আপনি অবশ্যই ঋণের উপর কত পার্সেন্ট সুদ ধরবেন? 6% সুদ ধরবেন। তাহলে একটু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে। মূলধন সমহারে বিনিয়োগ করতে হবে, আরো অনেকগুলো নিয়ম আছে, আমরা জাস্ট গুরুত্বপূর্ণ যে 4টা নিয়ম সেগুলো একটু লিখছি। মূলধন সমান হারে বিনিয়োগ করবে, মূলধন উত্তোলনের উপর কোনো ধরনের সুদ ধরা যাবে না, মুনাফা সমান হারে বণ্টন করবে, ঋণের উপর 6% হারে সুদ দিতে হবে। তাহলে আশা করি এই 4টা আপনারা লিখে ফেলছেন। ঠিক আছে, তারপরে আসি তাহলে চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালা পড়ে ফেলছি। এরপর কি বলবো? অংশীদারি ব্যবসার হিসাব সমূহ। আগেই বলে দিয়েছি ক্লাস যদি খারাপ হয় কিছু করার নাই বা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে এটা আমাদের জন্য এক ধরনের ট্রায়াল ক্লাস। অংশীদারি ব্যবসায়ের হিসাব সমূহ, আমরা অংশীদারি ব্যবসায়ের 2 ধরনের হিসাব তৈরি করি, মানে আমাদের পরীক্ষার জন্য আমরা একটা তৈরি করি লাভ ক্ষতি আবন্টন হিসাব বা লাভ ক্ষতি বন্টন হিসাব। লাভ ক্ষতি বন্টন হিসাব এখানে কি কি থাকে? প্রথমত এখানে আমরা মূলধনের সুদকে আনি, উপাদানগুলো একটু আমাদের জানা দরকার।
মূলধনের সুদ আনি, তারপর হচ্ছে এখানে আমরা বেতন আনি, এখানে মূলধনের সুদ, বেতন, কমিশন থাকে, মুনাফার অংশ থাকে, তারপর হচ্ছে উত্তোলনের সুদ থাকে ইত্যাদি। আচ্ছা, এরপর হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এখন এই হিসাবগুলোর মাধ্যমে আসলে কি করা হয়? আসলে আমরা যে ম্যাথগুলো করি অংশীদারি কারবারের জন্য, সেই ম্যাথগুলোতে আমাদেরকে একটা মুনাফা দিয়ে দেয় প্রশ্নের মধ্যে। নিট মুনাফার পরিমাণ 50,000 টাকা, নিট মুনাফার পরিমাণ 40,000, এরকম একটা মুনাফা দিয়ে দেয়। মুনাফা দিয়ে বলা হয় সেটাকে বন্টন করো। তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাব, মানে আমরা বন্টন করব। এখন আমরা কিন্তু লাভ ক্ষতিটা বের করি না। আমরা যে অংশীদারি কারবারটা করি, আমাদের যে এইচএসসি অংশীদারি কারবার চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু আমরা অংশীদারি কারবারের লাভ ক্ষতি বের করতে পারি না। অর্থাৎ আমরা অংশীদারি কারবারের আয় বিবরণী করি না। আমরা কি করি? জাস্ট আমরা ওই যে মুনাফাটা দিয়ে দিচ্ছে প্রশ্নে, সেটাকে বন্টন করি। কাদের মধ্যে? অংশীদারদের মধ্যে। তো অংশীদাররা একটা অংশীদারি কারবার থেকে কি কি পায়, কি কি দেয়? অংশীদারি কারবারে একজন অংশীদারি কারবার থেকে মূলধনের সুদ পাবেন, অংশীদারি কারবার থেকে বেতন পাবেন, কমিশন পাবেন, মুনাফার অংশ পাবেন। আবার তার থেকে আমরা কি পাবো? মানে ব্যবসায় অংশীদারদের থেকে কি পাবে? উত্তোলনের সুদ পাবে। ঠিক আছে? তো এই উপাদানগুলো নিয়ে আমরা একটা লাভ ক্ষতি বন্টন হিসাব করি, যে তারা কি কি পাবে, তারা কি কি দিবে। তাহলে ব্যবসায়ের পক্ষে আপনি যে হিসাবটা তৈরি করেন সেটা হচ্ছে লাভ ক্ষতি বন্টন হিসাব। এখানে যেমন মূলধনের সুদ, এটা অংশীদাররা দিবে, ব্যবসা প্রতিষ্ঠান পাবে, নাকি? ব্যাপারটা কি এরকম না? আসলে এটা ব্যবসায়ের জন্য খরচ। এই ধরনের প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। মূলধনের সুদ, হ্যাঁ, তো আপনাকে প্যাস লাগবে, এটা কি জিনিস? মূলধনের সুদ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খরচ, কার জন্য আয়? অংশীদারদের জন্য। এটা অংশীদাররা পাবে। বেতন অংশীদাররা পাবে, তাহলে প্রতিষ্ঠানের জন্য খরচ, অংশীদারদের জন্য আয়। কমিশন প্রতিষ্ঠানের জন্য খরচ, অংশীদারদের জন্য আয়। মুনাফার অংশ, এটাও প্রতিষ্ঠান দিবে কাকে? অংশীদারদেরকে, তাহলে অংশীদারদের জন্য আয়। উত্তোলনের সুদ, এটা অংশীদারদের জন্য খরচ, প্রতিষ্ঠানের জন্য আয়। তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাবটা আমরা কার পক্ষে করি? প্রতিষ্ঠানের পক্ষে। আর মূলধন হিসাবটা আমরা করি অংশীদারদের পক্ষে। তাহলে লাভ ক্ষতি বন্টন করা হয় প্রতিষ্ঠানের জন্য, আর মূলধন হিসাব করা হয় মানে অংশীদারদের জন্য। এখন মূলধন হিসাবের জন্য আবার দুই ধরনের পদ্ধতি। তাহলে আমরা এবার শুরু করি অংশীদারি ব্যবসার মূলধন হিসাব। অংশীদারি ব্যবসার মূলধন হিসাব, এখানে দুইটা পদ্ধতি। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি। স্থিতিশীল মূলধন পদ্ধতি, দুটা পদ্ধতির মধ্যে পার্থক্য কি? ব্যাপারটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি মানে হচ্ছে অংশীদারদের যে মূলধন হিসাবটা আছে, সেখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা চেঞ্জ হবে। কার কারণে? মূলধনের সুদের কারণে চেঞ্জ হবে, বেতনের কারণে চেঞ্জ হবে, কমিশনের কারণে চেঞ্জ হবে। এরকম অর্থাৎ অংশীদারের ব্যবসা থেকে যা যা পাবে সেগুলো প্রারম্ভিক মূলধনের সাথে যোগ অথবা বিয়োগ হবে। যেগুলো পাবে সেগুলো যোগ হবে, যেগুলো মানে দিয়ে দিবে, অংশীদাররা দিয়ে দেয়, সেগুলো অংশীদার মানে মূলধন থেকে বিয়োগ হবে। তাহলে এখানে কিছু মূলধনের সাথে কিছু জিনিস যোগ হবে, কিছু জিনিস বিয়োগ হবে। তাহলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে কি কি আসবে? প্রারম্ভিক মূলধনের সাথে মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, তারপর হচ্ছে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এই যে উপাদানগুলো সেগুলো আসবে। কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদাররা যে মূলধনটা বিনিয়োগ করে সেটাকে চেঞ্জ করা যাবে না, সেটা ফিক্সড থাকবে। তাহলে অংশীদাররা যত টাকা মূলধন বিনিয়োগ করলো সেটা ফিক্সড। তাহলে এখানে মূলধন হিসাবে টাকাটা, মূলধনের টাকাটা ফিক্সড থাকবে। তাহলে বাকি উপাদানগুলোকে আমরা আলাদা করে আরেকটা হিসাব তৈরি করব, নাম দিব চলতি হিসাব। তাহলে এখানে কি কি আসে? এখানে প্রথমেই প্রারম্ভিক মূলধন, যেটা প্রশ্নে দেয়া থাকবে, তার সাথে কিছু উপাদান যোগ হয়। কি কি যোগ হয়? মূলধনের সুদ যোগ হবে, আচ্ছা সরি, এখানে আরেকটা উদাহরণ আছে, অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন।
তারপর হচ্ছে মূলধনের সুদ, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এরপর হচ্ছে কি বেতন, এরপর হচ্ছে কমিশন। কমিশন আমি আসলে সৃজনশীলে কখনো দেখিনি আজ পর্যন্ত, বাট কমিশনের নামটাই থাকে, যেহেতু আজকে আমরা আলোচনা করবো কমিশন নিয়ে। আমাদের একটা ক্লাস অলরেডি ইউটিউবে দেয়া আছে। তাহলে এই যে উপাদানগুলো এগুলো যোগ হয়, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। আর আমরা এগুলা তাহলে আমরা সবগুলা মূলধন হিসেবে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করি। আর ডেবিট পাশে কি লিখি? উত্তোলন, এরপর হচ্ছে উত্তোলনের সুদ, ক্ষতির অংশ, যদি ক্ষতি হয় আর কি, উত্তোলনের সুদ, এরপর হচ্ছে ক্ষতির অংশ, ক্ষতির অংশ। এগুলো মূলধন হিসেবে ডেবিট পাশে লিখি, কারণ এগুলোর কারণে মূলধন হ্রাস পায়। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তাহলে দেখেন প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধনের সাথে এই যে উপাদানগুলা, এগুলো যোগ বিয়োগ হয়েছে। তাহলে এগুলো যদি যোগ বিয়োগ হয় তাহলে নিশ্চয়ই মূলধনের পরিমাণটা আগের মতো থাকবে না, একটু চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হচ্ছে, এই জন্য নাম দেওয়া হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আর স্থিতিশীল মূলধন পদ্ধতিতে তাহলে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে এখানে মূলধনের পরিমাণ অপরিবর্তিত থাকবে। তাহলে স্থিতিশীল মূলধন পদ্ধতি আমরা দুই ব্যবহার করি। কি কি? একটা হচ্ছে মূলধন হিসাব, মূলধন হিসাব, আর একটা হচ্ছে চলতি হিসাব। মূলধন হিসেবে কারা আসবে? শুধু মূলধন গুলো আসবে। কি কি? প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। স্থিতিশীল মূলধন পদ্ধতি কি কি আসবে? প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। আর চলতি হিসেবে কারা কারা আসবে? বাকি সব। অর্থাৎ এই যে এখানে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন ছাড়া বাকি যতগুলো আছে এগুলো সবগুলোকে আমরা এখানে চলতি হিসেবে আনবো। তবে চলতি হিসেবে একটা জিনিস বাড়তি আসবে, সেটা হচ্ছে চলতি হিসাবের প্রারম্ভিক জের বা চলতি হিসাবের জের। আর এরপরে কার দিকে আনবো? মূলধন হিসাবের বাকি অংশ, মূলধন হিসাবে বাকি উপাদানগুলো। অর্থাৎ চলতি হিসাবে জেরের পরে এই যে উপাদানগুলো এগুলো সব চলতি হিসাবে বসবে। তাহলে যখন আপনি মূলধনটাকে স্থিতিশীল রাখতে চাইবেন, অর্থাৎ স্থির রাখতে চাইবেন, তখন অবশ্যই আচ্ছা, আপনি যখন মূলধনকে স্থিতিশীল রাখতে চাইবেন তখন আপনি কি করবেন? মূলধনটাকে শুধুমাত্র মূলধন হিসেবে রাখবেন, বাকি যে উপাদানগুলো এগুলো সব আপনি চলতি হিসেবে পাঠাবেন। সেখানে একটু প্রশ্ন করছেন, আমার কাছে মনে হচ্ছে আপনি আসলে ওষুধের কারণে বুঝছেন চলতি সম্পদগুলো কেন পরিবর্তনশীল আসে না, চলতি দায়গুলো কেন আসে না। কোথায় চলতি সম্পদ চলতি দায় আসবে? এখানে এখানে তো চলতি সম্পদ চলতি দায় কোনো ফাংশন নেই, আমরা তো আর্থিক বিবরণী করতেছি না, আমরা কি করতেছি? এখানে মূলধন হিসাব করতেছি। তাহলে মূলধন হিসাবে কেন চলতি সম্পদ চলতি দায় আসতে হবে? আমরা তো কোনো ধরনের চলতি সম্পদ চলতি দায় এখানে আনতেছি না। এটা মূলধন হিসাব, সাবধান, এটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী না, যেটা মূলধন হিসাবে এখানে কোনো ধরনের চলতি দায় আসবে না। ঠিক আছে, এরপর আসা যাক এবার। তাহলে আমরা মূলধন হিসাব কি কি আসবে সেটা লিখলাম। আসলে এই জিনিসটা সৃজনশীলে গেলে আমরা আরেকটু ডিটেইলস বুঝতে পারবো। আপাতত আমরা বেসিক জিনিসটা ক্লিয়ার করলাম, পরবর্তী যখন আমরা সৃজনশীল করব আশা করি এখানে সৃজনশীলে কিভাবে করব সেটা ক্লিয়ার করব। এবার আসেন এরপরে কি, আচ্ছা উত্তরণের সুদ নিয়ে কিছু জিনিস আলোচনা করি। আমার এরপরে আলোচ্য বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসার হিসাব আলোচনা করলাম, উত্তরণের সুদ, তারপর আমরা কিছু ম্যাথমেটিক্যাল এমসিকিউতে যাব, আমরা আমাদের আজকের আলোচনা শেষ করতে পারবো। তাহলে আশা করি এগুলো আপনারা লিখছেন, না লিখলে পরবর্তীতে ভিডিওটা দেখে দেখে লিখে ফেলবেন আশা করতেছি। এবার আসা যাক, এবার কি আসবো, কোথায় আসবো? আচ্ছা, উত্তরণের সুদ। এখানে উত্তরণের সুদ বের করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। প্রথমত হচ্ছে মাসিক উত্তরণের ক্ষেত্রে মাসিক উত্তরণের ক্ষেত্রে আমরা সুদগুলো কিভাবে ধরবো সেগুলো একটু আলোচনা করি। প্রথমত রোমান চিহ্ন 1, প্রতি মাসের প্রথমে উত্তরণের ক্ষেত্রে, প্রতি মাসের প্রথমে উত্তোলন, তাহলে সুদ সমান মাসিক উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 6.5। এখানে একটু বলে রাখা হলো, এখানে আমরা একটা কমন জিনিস ভুল করি। আচ্ছা, এই উত্তোলন সুদের এই নিয়মগুলো কোথায় আসলে এটা আরেকদিন আলোচনা করব।
এটা নিয়ে আসলে আমি বইতে কিছু কাজ করতেছি। আমার একটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই বের হবে, আপনারা জানেন, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। ওখানে আমি একটা চার্ট দিয়ে জিনিসটাকে সহজ করার চেষ্টা করবো, তারপরে এটা আরেকদিন লাইভ ক্লাস নিব, চেষ্টা করবো এই উত্তর সুদ নিয়ে ডিটেইলস লাইভ ক্লাস নেওয়ার জন্য, কেন ওই 6.5 গুলো হয়। আচ্ছা খেয়াল করেন, এখানে আমি যদি সূত্র লিখছি মাসিক উত্তর, কিন্তু আপনারা অনেকে কি করেন পরীক্ষা হলে এখানে বার্ষিক উত্তর লেখেন, আবার এখানে 6.5 দিয়ে গুণ করেন। সাবধান, এখানে যদি আপনি বার্ষিক লেখেন তাহলে এখানে 12 দিয়ে ভাগ হবে, 6.5 এর নিচে 12 আসবে। যেহেতু আমরা বার্ষিক না লিখে মাসিক উত্তোলন লিখছি, এই জন্য এখানে জাস্ট 6.5 দিয়ে গুণ হবে, 12 দিয়ে ভাগ করতে হবে না। তাহলে যখন এখানে বার্ষিক থাকবে 12 দিয়ে ভাগ হবে, যখন এখানে বার্ষিক থাকবে না 12 দিয়ে ভাগ হবে না। তাহলে প্রতি মাসের প্রথম উত্তোলন করলে সুদটা কি, মাসিক উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 6.5। প্রমাণ চিহ্ন 2, প্রতি মাসের মাঝামাঝি। আচ্ছা প্রথম উত্তোলনের জায়গায় বলতে পারে প্রতি মাসের প্রথম তারিখ বা প্রতি মাসের 1 তারিখ, প্রতি মাসের মাঝামাঝির জায়গায় বলতে পারে প্রতি মাসের 15 তারিখ। তাহলে প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন সুদ সমান মাসিক উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 6। অথবা আপনাকে যদি বলে মাসিক উত্তোলন, প্রতি জনাব রহিম প্রতি মাসে 5000 টাকা করে উত্তোলন করেন, এখানে প্রথমেও বলা নাই, মাঝামাঝিও বলা নাই, শেষেও বলা নাই, শুধু মাসিক উত্তোলন বলছে, সেক্ষেত্রেও সূত্র এটাই, সুদের সূত্র হচ্ছে মাসিক উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 6। তাহলে প্রথম মাঝামাঝি শেষ বলা না থাকলে মাঝামাঝি সূত্র অনুসরণ করব। রোমান চিহ্ন 3, প্রতি মাসের শেষে উত্তোলন সুদ সমান মাসিক উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 5.5। তাহলে প্রথমে বললে 6.5 মাসের সুদ ধরবো, মাঝামাঝি বললে 6 মাসের সুদ ধরবো, শেষে বললে 5.5 মাসের সুদ ধরবো। আশা করতেছি আমাদের ক্লিয়ার এতটুকু মাসিক উত্তোলন গুলা। দেখেন তো সবাই লিখছেন কিনা এতটুকু? এতটুকু লিখছেন? ওকে। সাউন্ড নিয়ে কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাবেন, যেটা আমি এতক্ষণ আপনাদের কমেন্ট গুলো দেখি নাই। ঠিক আছে, এবার আসলে অন্যান্য উত্তোলন গুলা, অন্যান্য রোমান 4। তাহলে এখানে একটা কথা বলছি, যদি কিছুই বলা না থাকে তাহলে মাঝামাঝি ধরবেন, যদি প্রথমে মাঝামাঝি শেষ কিছু বলা না থাকে সেক্ষেত্রে মাঝামাঝি ধরবো। অন্যান্য উত্তোলন হচ্ছে প্রতি 2 মাস অন্তর অথবা প্রতি 2 মাস পর পর উত্তোলন। যদি প্রশ্নে এভাবে লেখা থাকে তাহলে সুদ সমান প্রতিবার উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 2.5 মাস। তাহলে 2 মাস পর পর বললে আমরা 2.5 মাসের সুদ ধরবো। 5 প্রতি 3 মাস পর পর উত্তোলন, তাহলে সুদ সমান প্রতিবার উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 1.5 মাসের সুদ ধরবো। ঠিক আছে, আপনাদের লেখা আছে কিনা জানান তো, 5টা সূত্র কে কে লিখছেন বলেন। আপনাকে লিখতেছেন না, তাই ক্লাস শেষ করে দিব। আমি রেসপন্স পাচ্ছি না, তার মানে অনেকেই এখন লিখতেছেন না, তাহলে ক্লাস শেষ করে দিই। রেসপন্স নাই, ঠিক আছে, আমরা কি ক্লাস শেষ করে দিব? জানান একটু আমাকে, ক্লাস শেষ করে দিব কিনা। স্যার লিখছি, আচ্ছা যাই হোক। ওয়াসিফ আরোরা বেতন আহমেদ, জি স্যার লেখা হয়েছে, লিখছি, হ্যাঁ লিখতে থাকেন। ঠিক আছে স্যার, তাহলে আমাদের মোটামুটি লেখা শেষ। তাহলে আমরা মাসিক উত্তোলন গুলো শেষ করলাম। এবার আসা যাক বার্ষিক উত্তোলন বললে কি করব। রোমান 6। আচ্ছা এই উত্তোলনের সুদের সূত্রগুলা আমাদের ওই যে এটার নাম কি একতরফা চ্যাপ্টারেও কাজে লাগবে। তাহলে বার্ষিক উত্তোলনের ক্ষেত্রে সুদ সমান উত্তোলনের পরিমাণ ইনটু পার্সেন্টেজ ইনটু 12/6। আমরা অর্ধেক বছরের সুদ দেব। রোমান 7,
যদি তারিখ উল্লেখ থাকে, যদি ম্যাথে তারিখ দেয়া আছে, দেখবেন উত্তরের ব্র্যাকেটে তারিখ আছে 1/4/2019। তাহলে এই যে 1/4/2019 এরকম যদি তারিখ উল্লেখ থাকে, তাহলে 1/4 মানে এটা এপ্রিল মাস, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয়? 9 মাস হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে 12 দিয়ে ভাগ 9 মাস দিয়ে গুণ করব। তাহলে যদি প্রশ্নে উত্তরণের তারিখ বলা থাকে, তাহলে আমরা কি করব? তারিখ অনুসারে সূত্র দেব, তখন এই 6 6.5 কথাগুলো কোনো প্রয়োজন নাই স্যার। 3 নাম্বারটা তো বুঝি বলছে, 3 নাম্বারটা ছিল প্রতি মাসের শেষে উত্তরণ হলে সুদ সমান মাসিক উত্তরণ ইনটু পার্সেন্টেজ ইনটু 5.5, এটা ছিল 3 নাম্বার। ঠিক আছে? তাহলে তারিখ উল্লেখ থাকলে তারিখ অনুসারে সুদ ধরবেন। কিভাবে? যে তারিখটা উল্লেখ থাকবে সেটা কি করবেন? 12 দিয়ে ভাগ, তত বার দিয়ে গুণ করবেন। তাহলে এখানে সুদ সমান উত্তোলন ইনটু পার্সেন্টেজ ইনটু 12 ভাগের ড্যাশ। ড্যাশ এই জন্যই যেখানে কত বসবে ডিপেন্ড করবে আপনার প্রশ্নের তারিখ কোনটা লেখা আছে। ঠিক আছে? তাহলে আমাদের উত্তোলনের সুদ সম্পর্কে আর তেমন কিছু নাই। এবার আমরা কিছু ব্যতিক্রম পয়েন্ট যেগুলো এমসিকিউ তে আসে এভিশন টেস্ট সহ অন্যান্য পরীক্ষাগুলোতে মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাথ 1, নতুন অনুপাত নির্ণয়। আচ্ছা, এখন ধরেন আমি আপনাদেরকে রেফারেন্স বলি, আপনারা তাহলে পরবর্তীতে চেক করতে ভালো হবে। যাদের কাছে আমার হিসাব সমীকরণ বইটা আছে, তারা হিসাব সমীকরণ বইয়ের পৃষ্ঠা নম্বর 186, প্রশ্ন নম্বর 4, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1993-94। দেখেন, নতুন অনুপাত নির্ণয়টা আমরা দুই ক্ষেত্রে কাজে লাগে। একটা হচ্ছে অংশীদার আসলে, আর হচ্ছে অংশীদার চলে গেলে। তাহলে নতুন অনুপাত আমরা কেন বের করবো বা কখন বের করবো? উত্তর হচ্ছে যখন অংশীদার তারিখ দিকটা আমরা বলেন স্যার নেটওয়ার্ক সমস্যা ছিল তাই বুঝতে পারিনি। তারিখ দিয়ে হচ্ছে যে তারিখটা লেখা থাকবে ওই তারিখ অনুসারে সুদ ধরতে হবে। অর্থাৎ ধরেন যদি আমরা মার্চ মাসে উত্তোলন করি, তাহলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাস হয়, সেক্ষেত্রে 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। যদি আমরা এপ্রিলে উত্তোলন করি তাহলে 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ। যদি আমরা মেতে উত্তোলন করি 12 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে নতুন অনুপাত কখন নির্ণয় করতে হয়? যদি কোনো অংশীদার ব্যবসায় নতুন করে আসে অথবা যদি কোনো অংশীদার ব্যবসা থেকে চলে যায়। দেখেন, ধরেন একটা অংশীদারি কারবারে আমরা দুইজন সদস্য আছে। একজনের নাম হচ্ছে, আমি ওই প্রশ্ন থেকে করি, রহিম করিম, দুইজন ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় 1993-94, হিসাব সমীকরণ বইয়ে 4 নম্বর এমসিকিউ। এমসিকিউ 4 ডাবি 93-94। ওকে, এখানে বলা হচ্ছে রহিম ও করিম, রহিম অনুপাত করিম। বলছে রহিম ও করিম দুইজন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 4:1। তাই দেখেন, এখানে কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি, রহিম এবং করিম। তারা দুইজন ছিল, দুইজন ব্যবসা করতেছিল, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 4:1। এখন তারা নতুন করে আরেকজন ব্যক্তিকে তাদের সাথে নিতে যাচ্ছে, তৃতীয় একজন ব্যক্তিকে। তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে আলিম। তাহলে তারা এখানে আলিমকে নিতে যাচ্ছে। আলিমকে তারা বলছে ব্যবসায়ের 5/2 অংশ দিবে। তাহলে ভেজালটা লাগছে কি? এখানে কি অংশীদার আসছে না চলে গেছে? উত্তর হচ্ছে অংশীদার আসছে। পরীক্ষায় ম্যাথ আসবে অংশীদার আসার গুলো, অংশীদার চলে যাওয়ার ম্যাথ সাধারণত কখনো আসে না। তাহলে ভালো করে খেয়াল করেন, নতুন অনুপাত নির্ণয় করবো যখন অংশীদার আসবে। জিনিসটা একদম সহজ, কোন ধরনের সূত্রের সাহায্য আমরা নিব না। তাহলে অংশীদার যখন আসবে তখন নতুন অনুপাত আমরা কেমনে বের করবো, কিভাবে বের করবো, আর অংশীদার আসছে বুঝবো কেমনে? এই যে রহিম ও করিম কয়জন ছিল? দুইজন ছিল। আলিমকে তারা ব্যবসায় নতুন অংশীদার হিসেবে নিতে চাচ্ছে, তাহলে তাদের নতুন অনুপাত কত? নতুন অংশীদার হিসেবে নেওয়ার সময় বলছে ওকে ব্যবসায়ের 5/2 অংশ দিবে। দেখেন, আলিমকে যদি 5 অংশ দিই তাহলে বাকি থাকে কয় অংশ? 3 অংশ। 3 অংশ কারা পাবে? রহিম করিম এই দুইজন। এখন এই জিনিসটা পেঁচানো যদি আমরা একটু ভেঙে ভেঙে করতে যাই তাহলে একটু সহজ ভাবে করি, খেয়াল করুন, শর্টকাট টেকনিক। প্রথমত 5 থেকে 2 বাদ দিলে কত আছে? 3। খেয়াল করবেন, আমি সলিউশনে যাচ্ছি। সলিউশন
5 থেকে 2 বাদ দেন, কত থেকে 3, 3 দিয়ে দুইজনকে গুণ করেন তো, 3 4 12, 3 1 3। আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? দেখেন তো এতটুকু বুঝছেন কিনা, এতটুকু বুঝছেন কিনা জানান আমাকে দ্রুত। কি বলছি কথাটা? না ক্লাস অফে আছে? না ক্লাস তো অফে নেই, ক্লাস চলতেছে তো। বলতেছিলাম তাহলে প্রথমত কি করবেন, আপনি নতুন যাকে নেবেন তার অংশটা ছাড়া বাকি অংশটা দিয়ে পুরাতন অংশীদারদেরকে গুণ করবেন। এটা হচ্ছে পুরাতন অংশীদার, ও হচ্ছে নতুন অংশীদার। 5 থেকে 2 বাদ দিলে 3, 3 দিয়ে এই দুজনকে গুণ করেন। 4 × 3 1 × 3। দেখেন এতটুকু বুঝছেন কিনা? স্যার বুঝছি, ওকে স্যার। তাহলে এতটুকু বুঝছি আমরা। এবার বাকি রইল তৃতীয় জনেরটা। তাহলে রহিম করিম আলিম, আলিমেরটা কত হবে? এবার এই পুরাতন অংশীদারদের অংশগুলো যোগ করেন। তাহলে 4 + 1 গুণ এই উপরের অংশটা দিয়ে গুণ করে দিবেন। খেয়াল করুন, একটু দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা সবচেয়ে সহজ মেথড, কোনো ধরনের সূত্র ছাড়া। সূত্র করতে গেলে মাথা ঝামেলা। আবার খেয়াল করুন, নতুন অনুপাত বের করার নিয়ম হচ্ছে আপনি নতুন করে যাকে নিচ্ছেন তার অংশটাকে বাদ দিন। তাহলে 5 থেকে 2 বাদ দেন, 8 থেকে 3, এই 3 দিয়ে মানে এখানে অবশিষ্ট অংশটা দিয়ে এই দুইজনকে গুণ। তাহলে 3 4 12 অনুপাত 3 1 3 অনুপাত। আলিমেরটা তাহলে কেমনে বের করবেন? 4 এর 1 যোগ করেন, 4 এর 1 যোগ করলেন, অর্থাৎ পুরাতন অংশীদারদের অনুপাত থেকে যোগ করেন। 4 এর 1 কত হয়? 5, 5 × 2 = 10। তাহলে অ্যানসারটা হচ্ছে 12:3:10। বুঝছেন কি দেখেন তো, 12:3:10। এখন আপনাদের সন্দেহ আছে? আমরা বলছি তারা ব্যবসাটাকে কয় ভাগ করছে? 5 ভাগ। আলিমকে কয় ভাগ দিয়েছে? 2 ভাগ, বাকি 3 ভাগ তারা নিজেদের কাছে রাখছে, মানে রহিম করিম পাবে। দেখেন তো এখানে 12 আর 3 15, 15 আর 10 25, 25 যদি আমি 5 দিয়ে ভাগ করি 5 হয়, 5 × 2 = 10, 3 5 15, বুঝছে? তারা তাদের তিনজনের নতুন অনুপাত হচ্ছে 12:3:10। দেখেন তো বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ দিয়ে দেখি আপনারা বুঝেন কিনা, আমাকে জানান। কারণ এবিসি তিনজন, আরেকটা ম্যাথ বের করে দিচ্ছি, আপনাদেরকে আমি সালটা বলে দিব কত সাল। বুঝছেন কিনা দেখেন, আপনাদেরকে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2003-4 আমাদের বইয়ের 12 নম্বর এমসিকিউ। যাদের কাছে হিসাব সমীকরণ বইটা নাই, বইটা কালেক্ট করবেন, বইটা ছাড়া আপনি ম্যাথ পারবেন না তো। তাহলে 186 পৃষ্ঠার 12 নম্বর এমসিকিউ, 12 নম্বর। এখানে দুইজন অংশীদার, আচ্ছা আমি নাম দিলাম, দুইজন অংশীদারের নাম হচ্ছে এ অনুপাত বি, তাদের অনুপাত হচ্ছে 5:2, 5:2। তারা ধরেন সি কে নতুন করে নিতে যাচ্ছে, সি কে 3 ভাগের 1 অংশ দিবে, 3 ভাগের 1 অংশ দিবে। তাহলে বের করেন তো এ অনুপাত বি অনুপাত সি এর মানটা কত হয়, অ্যানসারটা বের করেন। দেখি কারা কত দ্রুত পারেন। অ্যানসারটা বের করেন তো। এ এবং বি এর অনুপাত হচ্ছে 5:2, তারা সি কে নতুন অংশীদার হিসেবে নিতে যাচ্ছে, তাকে 3 ভাগের 1 অংশ দিবে। তাহলে নতুন অনুপাত কত তাড়াতাড়ি বলেন। 30-35 সেকেন্ড রেডি আসে, কিছু করার নাই আসলে, এটা হয়তো এখানে নিয়মটা লাইভ এরকমই হচ্ছে। ওকে, একজন বলছেন 15:6:7, আরেকজন বলছেন 10:4:7, আরেকজন বলছেন 10:4:6। একটু তাড়াহুড়ো না করে সাবধানে আস্তে আস্তে করেন, তবে সলিউশনটা যাতে ঠিক হয়। 10:4:7, 10:4:7, অনেকে অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা একজন অ্যান্সার দিচ্ছেন 10:4:6, আপনি 6 পেলেন কই? 6 কিভাবে আসলো? আচ্ছা এবার আমার সাথে মিলান, 10:4:7, আরেকজন দিচ্ছেন 10, নাজিফান মুজাদ বলতেছেন 10:4:10, না 10:4:10 আসে কোথা থেকে? এটা ফার্স্ট কাজ, হ্যাঁ এটা ফার্স্ট কাজ করবেন, ফার্স্ট কাজ না করার উপায় নাই, ফার্স্ট কাজ করতেই হবে। এটা খুব শর্টকাট, অর্থাৎ আমরা পরীক্ষার না আসলে এডমিশন টেস্টে এত বড় বড় সূত্র মনে রাখার টাইম নেই, যত দ্রুত সম্ভব। তাহলে খেয়াল করেন, আমরা আবার একটু বলি, যারা বোঝেন নাই তারা একটু আবার চেক করেন। আমরা বলছিলাম নতুন যে আসবে, অর্থাৎ সি নতুন আসছে, নতুনের ওর অংশটা বাদ দিন, 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2।
3 থেকে একবার দিলে 2, 2 দিয়ে দুজনকে গুণ করব, তাহলে 5 ইনটু 2 অনুপাত 2 ইনটু 2 অনুপাত, তাহলে এখানে 3 থেকে একবার দিলে 2, 2 দিয়ে দুজনকে গুণ করলাম। আচ্ছা, এবার এই দুজনের যোগফল 5 আর 2 কত হয়? 7 হয়। 5 যোগ 2, পুরাতনগুলোকে যোগ করব, যোগ করে নতুনের উপরেটা দিয়ে গুণ করে দিব। আপনারা আবার এগুলো পরীক্ষা লিখেন, আপনারা শর্টকাট অ্যান্সার দিবেন, এবার এটা মুখোমুখি হয়ে যাবে আসলে। তাহলে 5 দুগুণা 10, 2 দুগুণা 4, 5 এ 2 7, 7 একে 7। আমরা কিন্তু এডমিশন টেস্টের প্রশ্ন সলভ করে ফেলছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2003-4 এর প্রশ্ন। আচ্ছা, 5 যোগ 1 করে ফেলছেন ওয়াসিফ আরোরা, ভুলে আর করিয়েন না, 5 যোগ 2 করবেন 7, 7 যাতে 7 হয়। ঠিক আছে, আপনারা অনেকেই সঠিক অ্যান্সার দিতে পারছেন, যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা আরেকটা করি, এটা আমাদের ওই একই পৃষ্ঠার 11 নম্বর এমসিকিউ, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2002-3 এ আসছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় প্রতি বছর একটা একটা করে এমসিকিউ এখান থেকে দিচ্ছে অংশীদারি কারবার থেকে। আমরা আরেকটা ম্যাথ করি নতুন অনুপাত, সেটা হচ্ছে 11 নম্বর 186 পৃষ্ঠার 11, ঢাকা বিশ্ববিদ্যালয় 2002-3। এটা মুছে দিচ্ছি, তাইলে এটা তো শেষ। 11 নম্বর এমসিকিউ, এখানে যাদের কাছে হিসাব সমীকরণ বইটা নাই তারা একটু বইটা কালেক্ট করবেন, যাদের কাছে নাই যদি আপনি কালেক্ট করতে চান পেজে ইনবক্সে নক দিলে হবে, অথবা ওখানে আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন, তাইলেও হবে। ঠিক আছে, বই বিজ্ঞাপন করে দিলাম আর কি। আচ্ছা, এখন 11 নম্বর এমসিকিউ তে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2002-3 11 নম্বর এমসিকিউ, আমাদের পৃষ্ঠা নম্বর 186 এর ক খ দুইজন অংশীদার, তারা 4:3 অনুপাতে মুনাফা বন্টন করে, তাহলে মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 4:3। ঠিক আছে, তারা গ কে নতুন অংশীদার হিসেবে নিতে চাচ্ছে, তাহলে গ এর অনুপাতটা হচ্ছে 5/2 অংশ, 5/2 অংশ। তাহলে এটা বের করেন তো কত হয় দেখি, খুব দ্রুত বের করে জানান কত হয়। এটা বের করেন দেখি, 5/2, 4:3। ওকে, বারো অনুপাত 9:14। হ্যাঁ হোক, সমস্যা নেই, আমরা দেখি না, হতে পারে, করে ফেলেন তাড়াতাড়ি, দেখা যাক কি হয়। সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন? কে কে তার নিজের টাইমলাইনে শেয়ার করছেন একটু বলেন তো শুনি, কারা কারা নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন? প্রত্যেকের টাইমলাইনে থাকতে হবে কিন্তু। তাহলে 12:9:14 আসেন মিলায় দেখি। 5 থেকে 2 গেলে 3 থাকে, তাহলে সরি 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে আমরা দেখি তো 4 ইনটু 3 অনুপাত 3 ইনটু 3 অনুপাত 4 আর 3 যোগ করলে 7 হয়। আমি বারবার ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে কেউ নতুন আসলে সে বুঝে। তাহলে এই দুটো যোগ করে উপরটা দিয়ে গুণ, গয়েরটা বের করার জন্য। তাহলে ক খ গ, ক খ একটা কেমনে বের করব, অবশিষ্ট অংশ দিয়ে দুজনকে গুণ করব, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 দিয়ে দুজনকে গুণ, 3 4 12, 3 3 9, তাহলে 3 4 12, 3 3 9, 4 আর 3 7, 7 2 14, তাহলে অ্যানসার হচ্ছে 12:9:14। ওকে স্যার, কলেজ গ্রুপে শেয়ার করছেন, নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে, নিজেদের টাইমলাইনে শেয়ার করলে বাকিরা দেখবে, বাকিদের দেখতে সুবিধা হবে। ওকে ডান, তাহলে আমরা নতুন অনুপাত সবাই পারবো, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এটা অবশ্যই মুখে বলতে পারতেছেন না, তাহলে লিখে পাঠান যে স্যার কোনো কনফিউশন নেই। নতুন অনুপাত নিয়ে আর কোনো কনফিউশন আছে? নতুন অনুপাত নিয়ে স্যার শেয়ার দিয়েছি, ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন। দেখি কিন্তু শেয়ার দিয়েছেন বলতেছেন অনেকে, আচ্ছা 20টা শেয়ার হয়েছে, ভেরি গুড, কিন্তু এখানে দেখতেছেন প্রায় 50-র মতো, তাহলে বাকিরা শেয়ার দেন নাই কেন? সবাই একবারে শেয়ার দেন, না নিজের মনকে জবাব দিতে পারবেন যে আমি মিথ্যা বলতেছি স্যারের সাথে। আচ্ছা যাই হোক, শেয়ার দিয়েছেন ধন্যবাদ। এখানে বলেন এবার কারো কোনো কনফিউশন আছে কিনা?
এনি কনফিউশন? ঠিক আছে, যদি কনফিউশন না থাকে এবার হচ্ছে অংশীদার চলে গেলে নতুন অনুপাত। আমরা তাড়াহুড়ো করে ম্যাথ শিখবো না, আমরা আস্তে আস্তে শিখবো, তবে যা শিখবো তা যাতে লং টাইম কাজে লাগে এটা একটু মনে রাখবেন। আপনাদের অনেকের মধ্যে একটু ম্যাথ নিয়ে তাড়াহুড়ো থাকে যে হ্যাঁ তাড়াতাড়ি ম্যাথ শিখে ফেলবো, সব ম্যাথ পারি। এখন দেখবেন অনেকে প্রচুর ম্যাথ করেন কিন্তু দেখেন দিন শেষে আপনি ম্যাথ পারেন না। এটা হচ্ছে শুধু ম্যাথ পারলে হবে না, ম্যাথটা মানে লং টাইম যাতে মনে থাকে, পরীক্ষার হলে ম্যাথটা যাতে শর্টকাট করা যায় এই জিনিসটা এটা মাথায় রাখতে হবে। আমি যত শর্টকাট করতে পারবো ম্যাথ তত সুবিধা। এডমিশন টেস্টে বা ভর্তি পরীক্ষায় আমি যে সময় পাবো সে সময় আমি বিশাল বিশাল সূত্র করে অঙ্ক করা সম্ভব নয়, এই জন্য আপনাকে কিছু শর্টকাট টেকনিক নিজের মতো করে বানিয়ে নিতে হবে। তাহলে অংশীদার চলে গেলে আপনি কিভাবে নতুন অনুপাত বের করবেন? এরকম একটা ম্যাথ মেবি আসছে, আমি এই মুহূর্তে খুঁজে পাবো কিনা জানি না, তবে সম্ভবত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা এরকম কোন একটা ইউনিভার্সিটিতে এরকম একটা ম্যাথ আসছে। অংশীদার চলে গেলে এটা ম্যাথ ছিল, কেউ যদি খুঁজে পান আমাকে জানান। আমি অবশ্যই এই মুহূর্তে মনে করতে পারতেছি না কোথায় ছিল এটা। 3 জন অংশীদার ছিল, একজন চলে গেছে, এর মাত্র অঙ্ক ছিল। যাই হোক, না থাকলে অবশ্যই আমরা বানাই ফেলবো, সমস্যা নেই। আমরা এখন অঙ্ক বানাবো। হ্যাঁ, পাওয়া গেছে। সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2015-16, পৃষ্ঠা 189, পৃষ্ঠা 189, এমসিকিউ নাম্বার 24, হিসাব সমীকরণ বই। এর একটা ম্যাথ আমরা অলরেডি পাইছি। ঠিক আছে, তাহলে পৃষ্ঠা নাম্বার 189, এমসিকিউ নাম্বার 24, যাদের কাছে হিসাব সমীকরণ বই আছে, এটা হচ্ছে কুবি 15-16, অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2015-16 ম্যাথ। 15-16 ম্যাথ। ম্যাথটা ছিল এরকম, যেখানে 3 জন অংশীদার ছিল, x অনুপাত y অনুপাত z। অনুপাতটা ছিল 5:4:3, 5:4:3। তো তারা বলছে যে y অপশন গ্রহণ করছে, y অপশন গ্রহণ করলে বা করে। খেয়াল করেন ম্যাথটা 24 নং 28 নং, হ্যাঁ 28 নং একটা আছে, রাইট, ভেরি গুড। না 28 নং না, 28 নং সরি, ওয়াজি আপনার নাম্বার করা ভুল হয়েছে, 28 নাম্বারটা অন্য একটা ম্যাথ। তাহলে এক্স ওয়াই জেড দেখেন 1 2 3 জন অংশীদার, এখানে 3 জন অংশীদার, তাদের অনুপাত হচ্ছে 5:4:3। সেখান থেকে বলছে ওয়াই অপশন গ্রহণ করছে। আসলে অংশীদার আসলে একটু ঝামেলা, আমরা এটা অনেক কষ্ট করে বের করছি, কিন্তু অংশীদার চলে গেলে একদম সহজ। কি করব দেখেন, বলছে এক্স ওয়াই জেড 3 জন অংশীদার ছিল, কে চলে গেছে? ওয়াই চলে গেছে, ওয়াই অপশন গ্রহণ করছে। কোন ধরনের সূত্র নাই, যে চলে যাবে তারটা জাস্ট ক্রস দিয়ে ফেলেন, মানে অ্যানসার 5:3। এটাই অ্যানসার, একদম সহজ, কোনো ম্যাথই করে নেই আমরা। তাহলে অংশীদার আসলে ঝামেলা, চলে গেলে কোনো সমস্যা নেই, চলে গেলে যে চলে যাবে তাকে বাদ দিয়ে দেন। বলছে ওয়াই অপশন গ্রহণ করছে, তাহলে ওয়াই কে ক্রস চিহ্ন দিয়ে দিলাম বা মুছে দিচ্ছি আমি। এই দেখেন ওয়াই কে মুছে দিচ্ছি, হ্যাঁ, তাহলে x is to z 5:3, এটাই অ্যানসার। দেখেন তো কোনো কনফিউশন আছে কিনা। একদম সহজ, আশা করি পারবো। ঠিক আছে, নতুন অনুপাত নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। তাহলে অংশীদার আসলে আমরা পারলাম, অংশীদার চলে গেলেও পারলাম। তাহলে আমাদের একটা ম্যাথ কমপ্লিট ছিল, হচ্ছে নতুন অনুপাত নির্ণয়। ইউনিভার্সিটি কোশ্চেনটা বুঝছি। এবার আমরা শিখবো লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাত। আমাদের এখনের টপিকটা হচ্ছে কি, কোনো কনফিউশন নাই? ঠিক আছে, অমিত হাসান বলতেছেন কোনো কনফিউশন নাই। ঠিক আছে স্যার, অংশীদার আসলে পরিবর্তন হয় কিন্তু চলে গেলে হয় না কেন? জাস্ট যে চলে গেছে ওকে বাদ দিয়ে দিন, তাহলে হচ্ছে পরিবর্তন হওয়ার দরকারটা কি? অংশীদার আসলে তো আসলে পুরোটা আবার নতুন করে গঠন করতে হয়, কিন্তু অংশীদার চলে গেলে সমস্যা নেই, ওটা বাদ দিয়ে দিন, তাহলে হচ্ছে। হ্যাঁ, যদি অংশীদাররা চায় নিজেরা আবার পুনর্গঠন করতে, তাহলে পুনর্গঠন করবে, সমস্যা নেই। কিন্তু সাধারণত অংশীদাররা পুনর্গঠন করতে না বললে আপনি পুনর্গঠন করবেন না। ঠিক আছে, এবার আসা যাক
এবার হচ্ছে লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাত। ত্যাগ অনুপাত আর একটা হচ্ছে লাভ অনুপাত। আমরা দুটো ম্যাথ সিলেক্ট করি, তাহলে আমাদের করতে সহজ হবে। আমি আসলে আমার অংশীদারি কারবার অনেকদিন পড়াচ্ছি না বলে একটু রিদমটা খুঁজে পেতে টাইম লাগতেছে আমার পড়ানোর ক্ষেত্রে। এই জন্য কোনো সমস্যা হলে আমাকে স্বাভাবিকভাবে দেখবেন যদি কোনো সমস্যা হয় আমার। আচ্ছা, আমরা দুটো ম্যাথ সিলেক্ট করলাম। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1992-93 আমাদের হিসাব সমীকরণ বইয়ের পেজ নাম্বার 186, এমসিকিউ নাম্বার 2 এবং 3। ত্যাগ অনুপাত করবো আমরা 2 নাম্বারটা, 2 নম্বর ম্যাথ। আর লাভ অনুপাত করবো আমরা 3 নম্বর ম্যাথ। ত্যাগ অনুপাত কি বলা আছে? বলা হচ্ছে ওরা আগে অনুপাত ছিল কসমোস এন্টারপ্রাইজ, এখানে ক ও খ, ক ও খ এর পুরাতন অনুপাত ছিল 5:3 আর তাদের নতুন অনুপাত হচ্ছে 3:2:1। 3:2:1। এই এক হচ্ছে গ এর। আর এটা কিন্তু কোশ্চেন, ত্যাগ অনুপাত এবং লাভ অনুপাত বের করার জন্য দুই ধরনের অনুপাত লাগে, একটা হচ্ছে পুরাতন অনুপাত, একটা হচ্ছে নতুন অনুপাত। দেখেন এখানে অংশীদার নতুন করে আসছে, তাহলে এই 5:3 কে আমরা বলতেছি পুরাতন অনুপাত আর এটাকে বলা হচ্ছে নতুন অনুপাত। ঠিক আছে, এবার লাভ অনুপাতে আসি। লাভ অনুপাত হচ্ছে যদি অংশীদার চলে যায় তখন লাভ হয়। বলছে ক খ ও গ একটি অংশীদারি কারবারের সমান অংশীদার। ক খ গ একটি অংশীদারি কারবারের সমান অংশীদার কথাটার মানে হচ্ছে 1:1:1। আপনার কাছে দেখতে মনে হতে পারে প্রশ্ন কোনো অনুপাত দেয়া নেই। সমান অনুপাত কথার মানে হচ্ছে বা সমান অংশীদার কথার মানে হচ্ছে সবার অনুপাতটা সমান। তাহলে ক খ গ সমান অনুপাত অথবা সমান অংশীদার, তাহলে 1:1। এটা হচ্ছে পুরাতন অনুপাত। ওরা আগে 3 জন ছিল, তার মধ্যে থেকে খ অপশন নিয়ে ফেলছে, অর্থাৎ খ চলে গেছে। তাহলে খ চলে গেছে, তাহলে আর আছে 3:2 মানে ক এবং গ। এইটা হচ্ছে নতুন অনুপাত। স্বাভাবিক জানতে চাইছেন যে পুরো কেউ যদি চলে যায় তাহলে কি অংশীদারি কারবারের বন্টন হবে না নতুন করে, বা নতুন অনুপাতটা কেন ভিন্ন রকম আসবে না? কারণটা হচ্ছে দেখেন এখানে ওরা 3 জন সমান অংশীদার ছিল, কিন্তু যখন খ চলে গেছে তখন তারা ব্যবসাটাকে আবার নতুন ভাবে সাজাইছে। এরকম কথা আমাদেরকে বলে নাই বলে আমরা নতুন করে বন্টন করে রাখি। আমরা যদি আমাদেরকে যদি বলতো, এরকম বলে না সাধারণত, যদি বল আমরা নতুন করে সাজাবো। অর্থাৎ কোন অংশীদার যদি চলে যায় পুরাতনটা চাইলে ব্যবসায়ীকে পুনর্গঠন করতে পারে, আবার আগের মতো চলতে দিতে পারে, কোনো সমস্যা নেই, ডিপেন্ড করবে ব্যবসায়ীদের উপরে। এখন দেখেন তো দুইটা প্রশ্ন বুঝছি না, আমরা জাস্ট প্রশ্নটা লিখছি আপাতত, কোনো সলিউশনে যাইনি। আমি শুধুমাত্র প্রশ্নটা লিখছি, আপনারা আছেন কি আমাকে জানাবেন। আছেন সবাই? ঠিক আছে, অনেক সময় গেছে, আমরা কিন্তু লাভ অনুপাত ত্যাগ অনুপাত আজকে শেষ করবো। তো আছেন কিনা আগে জানাবেন, দেখি আপনারা আছেন কিনা। স্যার অংশীদার আসলে পরিবর্তন, আচ্ছা হ্যাঁ এটা অ্যান্সার দিছি, ঠিক আছে। এবার আসা যাক সলিউশনে যাবো। সলিউশনে যাওয়ার আগে দেখি আপনারা আসতেছেন কিনা। আপনারা আছেন আছেন আছেন, হ্যাঁ অনেকেই আছেন, অনেকে ঘুমিয়ে গেছেন। ওয়াসিফ আরোরা আছেন, তারপরে ওয়াসিফ আরোরা, জি স্যার আছি, জি স্যার, জি স্যার আমিও আছি, প্রসেনজিৎ চৌধুরী আছি, ইফতিহাম আছে, মৌমিতা রুকাইয়া আছেন, অপর্ণা ধর টুকটুকি আছেন, প্রদীপ দাস, আচ্ছা প্রীতুলা দাস আছেন, জি স্যার আছে, জি স্যার, জি স্যার, ভেরি গুড, ঠিক আছে আছেন, ভেরি গুড। এখন এই দুইটা প্রশ্নের ক্ষেত্রে সলিউশনটা কেমন হবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ আসলে ইন্টারেক্টিভ ক্লাস হলে সুবিধা। কারণ আপনাদেরকে যদি জুমে দিয়ে অনেকক্ষণ ধরে ক্লাস নেওয়া যেত তাহলে জিনিসটা সুবিধা, কিন্তু যেহেতু আসলে আমি বলতেছি আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা বলতেছেন সেটা আমি শুনতেছি না, এই জন্য ক্লাস নিতে একটু কনফিউশন যে আসলে আপনারা আসেন না ঘুমিয়ে গেছেন, কতটুকু বুঝছেন বা বুঝেন নেই। এখানে এই দুইটা জিনিসের ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, ধরেন এখানে বলে যে পুরাতন অনুপাত বিয়োগ নতুন অনুপাত, আবার ওখানে বলে নতুন অনুপাত বিয়োগ পুরাতন অনুপাত। ত্যাগ অনুপাতের সূত্র হচ্ছে, আমি সূত্রটা বলতে চাচ্ছি না, সূত্রটা আপনারা লিখবেন না, আমি লিখতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লেখার চেষ্টা করতেছি জাস্ট। মানে কেন আমরা সূত্র শিখি না? পুরাতন অনুপাত বিয়োগ নতুন অনুপাত, অনেকে দেখবেন সূত্র দিয়ে সলিউশন করেন, এটা হচ্ছে ত্যাগ অনুপাতের সূত্র, পুরাতন অনুপাত বিয়োগ নতুন অনুপাত। আবার লাভ অনুপাতের সূত্র হচ্ছে উল্টা, নতুন অনুপাত বিয়োগ পুরাতন অনুপাত। এখন এই সূত্র আমি নিজে কনফিউজড, একটু বলবেন আমার নেট প্রবলেমের জন্য বুঝি কি বুঝেন না আমি সেটা তো জানি না, কিছু বলে নাই, দেখুন জাস্ট প্রশ্ন লিখাচ্ছি।
আচ্ছা দেখেন, তাহলে ত্যাগ অনুপাতের সূত্র পুরাতন বিয়োগ নতুন, লাভ অনুপাতের সূত্র নতুন বিয়োগ পুরাতন। এই সূত্র দুটো দেখলে আমার নিজেরই মাথা ব্যথা করে। অর্থাৎ এগুলো পরীক্ষা মনে থাকার মতো অবস্থা নাই আমাদের, খুব স্বাভাবিক। আমাদের পরীক্ষায় এই সূত্রগুলা মনে থাকবে না। তাহলে আমাদের কি করা দরকার? উত্তর হচ্ছে আমরা এই ধরনের সূত্র শিখবো না। এই ধরনের কোন সূত্র আমরা শিখবো না, তাহলে তো হয়। সূত্র না দেখে শিখলে তো সমস্যা নেই। তাই খেয়াল করেন, ত্যাগ অনুপাতের একটা সূত্র আছে, লাভ অনুপাতের একটা সূত্র আছে। সমস্যাটা হচ্ছে কোথায়? ত্যাগ অনুপাতের সূত্র আর লাভ অনুপাতের সূত্র পরস্পর বিপরীত। এখন এই যে এই বিপরীত সূত্রটা পরীক্ষা হলে আমাদের মনে থাকবে না। যেহেতু মনে থাকবে না, তাহলে অযথা কেন শিখবো? এবং এটা আমাদেরকে কনফিউজ করে দিবে। আর লাভ অনুপাত ত্যাগ অনুপাত থেকে ম্যাথ আসে, প্রায় সময় আসতেছে, প্রায় প্রতি বছর এখানে একটা একটা ম্যাথ এখান থেকে আসে কোনো না কোনো ইউনিভার্সিটিতে। যেহেতু আসে, হ্যাঁ লাভ অনুপাত ত্যাগ অনুপাতের মানেটা বুঝাবো একটা মিনিট। তবে আগে একটু বলে দিই, লাভ অনুপাত ত্যাগ অনুপাতের জন্য আমরা কোনো সূত্র শিখবো না। আমরা নরমাল একটা কনসেপ্ট বের করার চেষ্টা করবো, যেটাতে আমাদের দুইটা ম্যাথই সলিউশন হয়ে যাবে। অর্থাৎ ম্যাথ দুইটা, নিয়ম দুইটা, বাট অঙ্কগুলো আমরা একটা নিয়ম দিয়ে দুটো শেষ করবো। তাহলে আসেন, এবার জানা দরকার, একজন প্রশ্ন করছেন যে লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাত কি। স্যার সলিউশনে যাওয়ার আগে কোশ্চেনটা আরেকবার বললে ভালো হয়। কোশ্চেনটা হচ্ছে ত্যাগ অনুপাত নির্ণয় করো, লাভ অনুপাত নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে, প্রশ্নে এরকম দুইটা অনুপাত দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পুরাতন অনুপাত, পরেরটা হচ্ছে নতুন অনুপাত। অর্থাৎ প্রশ্নের শুরুতে পুরাতন অনুপাত দিয়ে দিবে আর প্রশ্নের শেষে নতুন অনুপাত দিয়ে দিবে। এখানে নতুন করে একজন আসছে, তাহলে এটা নতুন অনুপাত। আর এটা হচ্ছে যখন অংশীদার চলে যায়, পুরাতন অনুপাত হচ্ছে 3 জন ছিল, নতুন অনুপাতে দেখেন 2 জন আছে, তাহলে দুইটা অনুপাত দিয়ে দিবে, একটা পুরাতন অনুপাত আর একটা নতুন অনুপাত। এই তথ্যগুলো আপনার প্রশ্নে দেওয়া আছে, এগুলো আমরা লিখে নেই কেউ। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আমরা আসেন ফেরত আসি আবার আগের জায়গায়। এবার এবার কি করব? সলিউশনে যাব। আর রিদন, আমরা বলতেছিলাম যে যে সূত্রগুলো আমরা এতক্ষণ দেখাচ্ছি, সূত্রগুলো ইউজ করব না, সূত্রগুলোকে বাদ দিয়ে দিব। কোন ধরনের লাভ অনুপাত ত্যাগ অনুপাতের সূত্র আমরা শিখবো না। তাহলে আমরা করবো এটা কেমনে? দেখেন, আমি একটু বুঝার জন্য বলি। একটা ব্যবসায়কে যখন 2 জন থাকবে, তার মানে ব্যবসাটাকে আপনি 2 ভাগ করবেন, সেটা বড় না একটা ব্যবসাকে আপনি 3 ভাগ করলে সেটা ভালো? আমার একটা ব্যবসায়, সেখানে 2 জন ব্যক্তি আছে মাত্র। 2 জন ব্যক্তি থাকলে সেটা ভালো না 2 এর বেশি থাকলে সেটা ভালো? নিশ্চয়ই 2 জন থাকলে ভালো, কারণ 2 জনে পুরো ব্যবসাটাকে ভাগ করে পাবে, 2 ভাগ হবে। হ্যাঁ, যেভাবেই হোক, ধরেন 5:3, 3:5, যেভাবে বলেন আপনি, 2 জনে মিলে ব্যবসাটাকে ভাগ করে নেবে। যখন সেখানে তৃতীয় আরেকজন আসবে, ব্যবসাটা আরেকটু বেশি বন্টন করতে হবে। এই জন্য যখন 2 জন থাকবে, সেটাকে আমরা বড় বলতেছি, আমার ভাষায় সেটাকে আমি বড় বলি। অর্থাৎ এখানে একটু বেশি ভোগ করা যায়। যখন 3 জন, সেখানে একটু কম ভোগ করা যায়। আমি একটু নাম দিলাম আমার বোঝার সুবিধার্থে। যেখানে 3 জন, সেখানে একটু কম ভোগ করা যায়, আর যেখানে 2 জন, সেখানে একটু বেশি ভোগ করা যায়। এখন একজন প্রশ্ন ছিল যে লাভ অনুপাত ত্যাগ অনুপাত মানেটা আসলে কি? ত্যাগ অনুপাত কথার মানে হচ্ছে, ধরেন আমরা ফ্যামিলিতে 2 জন আছি, মানে 2 ভাই আছি। তো 2 ভাই মিলে একটা বাসায় থাকি, বিশাল বাসায়। সেখানে আমরা যা খাওয়া দাওয়া আনা দরকার বাইরে থেকে, সেটা নিয়ে কয়জনে খাই? 2 জন। ফ্যামিলিতে যত খাবার দাবার আছে সেটা বন্টন হয় কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে। এখন গ্রাম থেকে তৃতীয় আরেকজন ব্যক্তি আমাদের বাসায় আসলো, তাহলে এখন খাবারটা কয়জনের মধ্যে বন্টন হবে? 2 জন না 3 জন? নিশ্চয়ই 3 জন। তাহলে দেখেন, প্রথম 2 জন, এতদিন আমরা জানতাম, ধরেন বাজার থেকে একটা বুঝার জন্য সুবিধার্থে বলি, একটা পাউরুটি আনলাম, কয়জনে মিলে খেতাম? 2 জন। তাহলে পাউরুটিটা 2 ভাগ হইতো। এখন পাউরুটিটাকে 3 ভাগ করতে হবে। তো প্রথম 2 জন আগে যা পাইতো, এখন কি তা পাবে? উত্তর হচ্ছে না। তাহলে ওরা তাদের অংশটা কি করছে? ত্যাগ করছে না, যারা আগে থেকে ছিল। ধরেন এ এবং বি, এ এবং বি 2 ভাই, সি গ্রাম থেকে আসছে। যে এ বি আগে একটা পাউরুটিকে সমান 2 ভাগে ভাগ করতো। এখন যদি সি আসে, তাহলে একই পাউরুটিকে 3 ভাগ করতে হবে না? দেখেন, আগে হয়তো এই পাউরুটিটা 2 ভাগ হইতো, হ্যাঁ। এখন এ বি এর অংশটা থেকে কিছু কিছু অংশ বের করে সি এর জন্য একটা অংশ বের করা হয়েছে, তাহলে এখন ভাগ হচ্ছে 3 ভাগ, 3 ভাগ। তারপরে পুরাতন যারা আছে, অর্থাৎ এ এবং বি, তারা কি করছে? সি এর জন্য তাদের নিজেদের কিছু অংশ ত্যাগ করছে। এই জন্যটাকে নাম দিয়েছে ত্যাগ অনুপাত। তাহলে ত্যাগ অনুপাত কখন হয়? যখন অংশীদারি কারবারে নতুন কোনো অংশীদার আসে। যদি কোনো অংশীদার চলে যায়, ঠিক সেম এখানে একই কথা। এখন ধরেন আগে ছিল 3 জন, ব্যবসাটাকে আমরা 3 ভাগে ভাগ করতাম, 3 ভাগে ভাগ করতাম, 3 ভাগে। কয়জন ছিল? 3 জন। এখন একজন চলে গেছে, একজন চলে গেলে ব্যবসাটাকে জাস্ট আবার 2 জনে ভাগ ভাগ করে নেবে। তাহলে কেউ যদি চলে যায়, তাহলে পুরো মানে বর্তমানে যারা আছে তাদের লাভ হয়। দেখেন, এখানে খ চলে যাওয়াতে পুরো ব্যবসাটা ক এবং গ পাচ্ছে, তাহলে ক এবং গ এর লাভ হচ্ছে। এই জন্য মনে রাখবেন, ত্যাগ অনুপাত মানে হচ্ছে কোনো অংশীদার যখন ব্যবসায় নতুন করে আসবে, পুরাতনরা ত্যাগ করবে, পুরাতনদের জন্য এটা ত্যাগ অনুপাত। আর কোন অংশীদার যখন ব্যবসা থেকে চলে যায়, তখন বর্তমানে যারা আছে তাদের জন্য সেটা লাভ অনুপাত। ঠিক আছে?
তাহলে লাভ অনুপাত ত্যাগ অনুপাতের মিনিংটা আশা করি বুঝছি। এবার আসা যাক সলিউশনে। আমি প্রথমত আইডেন্টিফাই করলাম কোনটা বড় কোনটা ছোট, ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, ত্যাগ অনুপাত লাভ অনুপাত কার বের করবেন? যারা আগেও ছিল এখনো আছে। যেমন এখানে দেখেন তো একটু, ক খ গ তিনজন ব্যক্তি, ক এবং খ আগে ছিল, ক এবং খ এখনো আছে। এখানে ক খ গ কয়জন? তিনজন ব্যক্তি, ক খ গ তিনজনই আছে, কিন্তু এখানে এসে খ নাই, তাহলে খ এর কোনো অনুপাত বের করতে হবে না। যারা কমন অর্থাৎ যে আগেও ছিল এখনো আছে, তাদের লাভ অনুপাত ত্যাগ অনুপাত বের হবে। যে আগেও ছিল এখনো আছে, তাদের লাভ অনুপাত ত্যাগ অনুপাত বের হবে। আচ্ছা, এখন খেয়াল করেন, 5 যোগ 3 8 হলো, আর 3 যোগ 2 যোগ 1 6 হলো। মিললো না তো দুইটা রেশিও? না, দুইটা রেশিও মিলবে কেন? দুইটা রেশিও তো মিলার দরকার নেই। আগে ব্যবসাকে তারা 8 ভাগ করছে, 8 ভাগ করে প্রথম জন 5 ভাগ দিয়েছে, পরের জন 3 ভাগ দিয়েছে। এখন ব্যবসাটাকে তারা 6 ভাগ করছে, এটা তাদের ব্যাপার, আপনি কেন মিলাচ্ছেন? তারা ব্যবসাকে 6 ভাগ করে প্রথম জন 3 ভাগ দিয়েছে, পরের জন 2 ভাগ দিয়েছে, পরের জন 1 ভাগ দিয়েছে, এটা তাদের ইচ্ছা। হ্যাঁ, ব্যবসাটাকে সমভাবে বন্টন করে দেয়। আর এই অনুপাতগুলো তো আমরা পাইনি, এগুলো প্রশ্ন দিয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন সূত্রটা তাহলে কি করবেন? ত্যাগ অথবা লাভ যাই জানতে চাই, বড় বিয়োগ ছোট, বড় কোনটা? আমি অনেকগুলো আঁকা কি হয়ে গেছে, একটু সুন্দর করে আবার লিখি। পাঁচ অনুপাত 3, 3 অনুপাত 2 অনুপাত 1, ঠিক আছে। খেয়াল করেন, আমি বড় বলতে কোনটাকে সিলেকশন করছিলাম, যে বড় কোনটা? বড় হচ্ছে যেখানে দুইজন ব্যক্তি থাকবে, অর্থাৎ যেখানে শুধু দুইটা অনুপাত থাকবে, তাহলে 5 অনুপাত 3। তাহলে আমি বলতেছি, আচ্ছা আপনি ত্যাগ অনুপাত বের করবেন কার, লাভ অনুপাত বের করবেন কার? উত্তর হচ্ছে যারা আগেও ছিল এখনো আছে। তাহলে এখানে ক এবং খ এর ত্যাগ অনুপাত আসবে, ক এবং খ। আচ্ছা, ক এবং খ এর বড় অনুপাত কোনটা? এটা না এটা? উত্তর হচ্ছে এটা, যেখানে দুইজন থাকবে শুধু। দেখেন এখানে শুধু দুইজন আছে, তাহলে এটা বড়। আর এখান থেকে নিচটা বড় কেন? নিচের অংশে শুধু দুইজন আছে। তাহলে 5 যোগ 3 যোগ করেন তো 8, 8 ভাগের 5, 8 ভাগ 3, এটা বুঝছেন কিনা? হ্যাঁ, বড় 5 অনুপাত, রাইট। আর এটা হচ্ছে 1 নম্বর সলিউশন। এটা হচ্ছে এটার সলিউশন। আর এটার সলিউশনে যাই, এখানে বড় হচ্ছে 3 আর 2 এ 5, 5 ভাগের 3, 5 ভাগের 2, বুঝছেন কি? দেখেন তাহলে 8 ভাগের 5, 8 ভাগের 3 লিখলাম, 5 এর 3 যোগ করলাম। এখন আসেন এবার এই অংশটা থেকে নিব। আমাদের ক এবং খ এর অনুপাত গুলো দরকার। ক এবং খ এর অনুপাত কত? 3 অনুপাত 2। কিন্তু আপনি যখন যোগফল বের করবেন তখন সবাইকে নিতে হবে। 3 যোগ 2 যোগ 1, 3 2 5, 5 এর 1 6, 6। কিন্তু আমার লাগবে ক এরটা, তাহলে ক এর হচ্ছে 6 ভাগের 3, আর খ এর হচ্ছে 6 ভাগের 2। বুঝছেন কিনা? এতটুকু দেখেন, এখানে হচ্ছে 1 যোগ 1 যোগ 1 অর্থাৎ 3, 3 ভাগের 1 বিয়োগ 3 ভাগের 1, বুঝছি? 8, 8 ভাগের 5, এটা আবার রিপিট করলে ভালো হতো। 8 ভাগের 5 হচ্ছে এই যে এটা। আপনি আগে দেখবেন এখানে দুইটা না তিনটা আছে, অর্থাৎ বেশি থাকলে সেটা ছোট সংখ্যা, কম থাকলে সেটা হচ্ছে বড় সংখ্যা। এখানে দেখেন 1 জন 2 জন 3 জন, তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা, কারণ এখানে ব্যবসাটাকে অনেক ভাগে ভাগ করা হচ্ছে। আর যত বেশি ভাগ হবে তত এটা ছোট হয়ে যাবে, আর যত কম ভাগ হবে তত এটা বড় থাকবে। তাহলে এখানে বড় ভাগটা হচ্ছে এটা 5 অনুপাত 3, কারণ এখানে মাত্র 2 জন। তাহলে 5 আর 3 যোগ করেন কত হয়? 8। ক আমরা ক এর অনুপাত বের করবো কেন? যারা কমন, যারা আগেও ছিল এখনো আছে, তাদের মূলত ত্যাগ অনুপাত বা লাভ অনুপাত বের হয়। তাহলে ক আগেও ছিল এখনো আছে, খ আগেও ছিল এখনো আছে, গ আগে ছিল না এখন আছে, তাহলে গ এর কোনো লাভ অথবা ত্যাগ বের করা হবে না। তাহলে 5 যোগ 3, 8, 8 ভাগের 5, পরেরটা হচ্ছে 8 ভাগের 3। আশা করি ওয়াসিফা বুঝছেন। এবার নিচের অংশটা, ছোট অংশটা নিব। ছোট অংশটা কিভাবে নিব? 3 যোগ 2 যোগ 1, আপনি যোগ করার সময় সবাইকে নেবেন। 3 যোগ 2 যোগ 1, 3 2 5, 5 এর 1 6, 6। আমার লাগবে কয়টা? তাহলে 6 ভাগের 3। আমার লাগবে কয়টা? 6 ভাগের 2। আশা করি বুঝছি। এবার ক্যালকুলেশনে যাব। বুঝছেন কিনা দেখেন তো একটু, এতটুকু বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে, এতটুকু বুঝছি কিনা দেখেন।
ইয়েস স্যার। তাহলে এবার আমরা সলিউশনে যাব। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝছি। ঠিক আছে, এবার আমরা সলিউশনে যাই। আমি এগুলো মুছে দিচ্ছি। আপনারা অনেকগুলো লাভ অনুপাত ত্যাগ অনুপাত এবার আস্তে আস্তে বের করবেন। তাহলে খেয়াল করেন, আমি এটি বড় করে দেখি। সরি, ক সমান 8/5 মাইনাস 6/3। এখন ছোটবেলার মতো গসাগু লসাগু করে অঙ্ক করতে টাইম শেষ হয়ে যাবে, দরকার নেই। তাহলে কি করবেন খেয়াল করেন, একটা আর গুণন শিখেন। বিয়োগ করার হয় একটা আর গুণন পদ্ধতি। এই যে এই গুণটা আগে করবেন, 5 এর সাথে 6 গুণ দিলে 5 6 30। এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগের শর্টকাট নিয়ম। 5 6 30। আমি একটু বোঝানোর জন্য দেখি। মাইনাস এবার এই অংশটা, অর্থাৎ প্রথমে এইটা দিয়ে শুরু করবেন। এইটা দিয়ে শুরু করবেন। 5 6 30, 3 8 24। 30 থেকে 24 বিয়োগ করলে 6। ঠিক আছে, এবার ক্ষয়টা হচ্ছে 8/3 মাইনাস 6/2। তাহলে 3 6 18 মাইনাস 8 ইনটু 2। আপনারা আবার এইগুলো ভেঙে ভেঙে লিখতে হবে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখছি। 3 6 18, 18 থেকে 8 দুগুণা 16, 18 থেকে 16 বিয়োগ করলে 2। তাহলে অ্যানসার হচ্ছে 6:2। জোড় সংখ্যা দিয়ে কখনো অনুপাতের অ্যানসার দেওয়া যায় না। যদি জোড় সংখ্যা আসে আপনি ভাগ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা না আসে। তাহলে 6 এবং 2 কে 2 দিয়ে যদি ভাগ করি অ্যানসার হয় 3:1। তাহলে এটাই অ্যানসার। ওকে, দেখেন তো বুঝছেন কিনা স্যার? 5/3 একটু বুঝে 5/3। আচ্ছা, এটা একটু পরে আসতেছি। আচ্ছা, আসলে ত্যাগ কেন? আসলে ত্যাগ হচ্ছে, আসলে ত্যাগ তো মূলধন ত্যাগ না, ত্যাগ হচ্ছে অনুপাত, অংশটা ত্যাগ করতে হবে। তো দেখেন একটা ব্যবসায় যদি, আচ্ছা একটু আরেকটু বুঝিয়ে দিব, সমস্যা না। আসলে ত্যাগ কেন বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন একটা ব্যবসায় 100% টাকা আছে, মানে অংশটা 100%, আপনি মূলধন যাই আনেন না কেন, এটা আগে একজনের 70% ভোগ করতো, আরেকজনের 30% ভোগ করতো। তাহলে এখানে আগে ছিল দুইজন। এখন আপনি যদি তৃতীয় একজন ব্যক্তিকে আনতে হয়, ধরেন প্রথম জন তার 20% ছাড় দিল, 70 থেকে 20 ছাড় দিলে 50। দ্বিতীয় জন তার 10% ছাড় দিল, 30 থেকে 10 ছাড় দিলে থাকে হচ্ছে 20। তাহলে দেখেন প্রথম জন 20 ছাড় দিচ্ছে, পরের জন 10 ছাড় দিচ্ছে, 20 আর 10 মিলে হচ্ছে তৃতীয় জনের 30। হ্যাঁ, এই যে তৃতীয় জনের 30, এটা প্রথম দুজন যদি ছাড় না দিত কেমনে হতো? তো আসলে অংশটা ত্যাগ করে, মূলধন না। মূলধন কেন ত্যাগ করবে? আসলে সে তার পুরোতলা তাদের নিজেদের অংশগুলো ত্যাগ করবে। আশা করি তাসমিন সুলতানা বুঝছেন। আসলে ত্যাগ হচ্ছে তারা পুরোতলা তাদের অংশগুলো ত্যাগ করতে হবে, এই জন্য। ঠিক আছে, তাহলে আমাদের ত্যাগ অনুপাতের সলিউশন শেষ। এবার আমরা লাভ অনুপাতে যাব। লাভ অনুপাতে একই কনসেপ্ট, ছোট বড় অনুপাত থেকে ছোট অনুপাত বিয়োগ করব। তাহলে বিয়োগের নিয়মটা সেম, আসলে বের করে ফেলতে পারেন আপনারা নিজেরা চাইলে। উত্তরটা বুঝি নাই। উত্তরটা কোনটা বুঝি নাই? উত্তরটা ছিল প্রথম জন আছে 6, পরেরটা আছে 2। তাহলে আমরা লিখলাম ক অনুপাত খ, 6/2। এখন 6/2 কোনো অ্যানসার দেওয়া যায় না, কেন? দুইটাই জোড় সংখ্যা। তাহলে এটা মৌলিক সংখ্যা রূপান্তর করব। মৌলিক সংখ্যা রূপান্তর করার জন্য কি করব? ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত এমন কোনো সংখ্যা না আসবে যেটাকে ভাগ করা যায় না। যেমন 3/1 ভাগ করা যাচ্ছে না, 6/2 দুইটাকে 2 দিয়ে ভাগ করা যায়। 3 দুগুণা 6, 2 একে 2। এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণা 6, 2 একে 2। তাহলে অ্যানসার হচ্ছে 3/1। এবার আসেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা সলিউশনে। 4/1। একজন অলরেডি অ্যানসার দিয়ে দিয়েছেন, দেখি আমরা 4/1 আসে কিনা। যদি আসে তাহলে তো ভালো। 3/1, 5/2 মাইনাস 3/1। আচ্ছা, এখানে ইফতিহাম জানতে চাইছিলেন। ইফতিহাম, এখানে 3/2 ছিল প্রশ্নে। প্রশ্নে এভাবে ছিল 3/2 ছিল, 3 আর 2 যোগ করলে 5, 5 এর 3, 5 এর 2। এই জন্য তাহলে 3 3 9 মাইনাস 5 একে 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 3 দুগুণা 6 মাইনাস 5 একে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1। তাহলে অ্যানসার হচ্ছে
4:1। ওয়াসিফ আরোরা, ভেরি গুড, আপনারা কারেক্ট। এই आंसर 4:1। তাহলে আশা করি আমরা বুঝছি আমাদের অংশীদারি কারবারের মোটামুটি ম্যাক্সিমাম অংশ আমাদের এখানেই শেষ। আর আরেকটা খুঁটিনাটি জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে মুনাফা নির্ণয়, আরেকটা হচ্ছে মূলধন হিসাবে জ্যা নির্ণয়। আজকে আর করাবো না, অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা অনেকে অলরেডি মনোযোগ কমাই দিয়েছেন, বোঝা যাচ্ছে। তাহলে আমরা চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে আবার একটা লাইভ ক্লাস নেওয়ার জন্য, সেখানে অংশীদারি কারবারের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করবো। এর ফাঁকে আপনারা কি করবেন, আজকে যা যা শিখলেন প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করেন, দেখবেন আপনাদের ম্যাক্সিমাম এমসিকিউ আসছে অনুপাত রিলেটেড। হ্যাঁ, আচ্ছা না, আরেকটা ম্যাথ করাই দিই, তাহলে ঝামেলা শেষ। এটা বলে কখন করাবো? আচ্ছা, আরেকটা ম্যাথ করাই দিচ্ছি, সেটা ছিল এরকম। ম্যাথটা করার জন্য আপনারা আপনাদের বইয়ের এমসিকিউ নাম্বার 6 এবং 7, একটা এমসিকিউ নিলে হবে। এমসিকিউ নাম্বার 6 আমরা নিই। 186 পৃষ্ঠা, এমসিকিউ নাম্বার 6, ঢাকা বিশ্ববিদ্যালয় 1995-96। দাবি 95-96, এমসিকিউ নাম্বার 6। ঠিক আছে, খেয়াল করেন, এটা একটা নাম দিলাম অংশীদারি কারবারের লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি আবন্টনে মনে রাখবেন, ডান পাশে মুনাফা বসবে, এই মুনাফা। বাম পাশে কি কি বসবে? বাম পাশে প্রথমে বসবে মূলধনের সুদ। মূলধনের সুদ বসে, তারপরে বসে বেতন। কমিশনের কথা প্রশ্ন বলা থাকে না, তাহলে শুধু শুধু কমিশন নিয়ে পেঁচানোর দরকার নেই, এখানে এই কয়েকটা শব্দ পড়লে আর মুনাফার অংশ। উত্তরণের সুদ সাধারণত থাকে না, উত্তরণের সুদ থাকলে এই জায়গায় বসবে। আচ্ছা, আমরা এখন কি জানতে চাচ্ছি? প্রাপ্য মুনাফা নির্ণয়, প্রাপ্য মুনাফা, আর একটা হচ্ছে মূলধনের জের, মূলধনের জের নির্ণয়। এই দুইটা প্রশ্ন, এখানে প্রশ্ন দুইটা, সলিউশন একটা। খেয়াল করবেন, আমরা এখন করতেছি লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি আবন্টন হিসাব কেন করতেছি? প্রাপ্য মুনাফার পরিমাণটা জানার জন্য। আজকে আমরা এমসিকিউ শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে সিকিউ যদি সম্ভব হয় সিকিউ করাবো। তাহলে আপনি লাভ ক্ষতি আবন্টন হিসাব ফরম্যাটটা একটু মুখস্থ করুন, 5টা ওয়ার্ড মুখস্থ করবেন হাইয়েস্ট। কি কি? মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, নেট মুনাফা, উত্তরণের সুদ। এগুলো সব প্রশ্ন দেওয়া থাকবে, যা প্রশ্ন থাকবে শুধু সেগুলো আসবে, প্রশ্ন যেটা থাকবে না সেগুলো আসবে না, সোজা হিসাব। উত্তরণের সুদ সাধারণত প্রশ্ন থাকে না, তাই এটা আপনি না শিখলেও চলবে। এই পাশে নেট মুনাফা থাকবে, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ। আশা করি ক্লিয়ার। এখন আপনাকে প্রাপ্য মুনাফা জানতে চাইলে আপনি এটা আগে করবেন। আপনাকে মূলধনের জের জানতে চাইলে, অর্থাৎ অঙ্ক দুই রকম, প্রাপ্য মুনাফার পরিমাণ কত অথবা মূলধনের জের কত, এই দুইটা ম্যাথের সলিউশন আপনি আগে এই জিনিসটা রেডি করবেন। এই জিনিসটা রেডি করার পর আপনি দুইটা ম্যাথের সলিউশন পাবেন। তাহলে আসলে আমরা এটার মাধ্যমে 6 নম্বর এমসিকিউটা করি, আপনারা চাইলে পরে 7 নম্বরটাও করতে পারবেন। আচ্ছা, এখনো যারা আছেন শেয়ার করে দেন তাড়াতাড়ি। 36 জন শেয়ার করছেন, কিন্তু ক্লাস করছেন আরো বেশি। তাহলে বাকিরা কি করছে? ঘুমাইছে। ঠিক আছে, যাদের কাছে হিসাব সমীকরণ বইটা নাই তারা হিসাব সমীকরণ বইটা কালেক্ট করবেন, তাহলে ম্যাথগুলো বুঝতে আরেকটু সহজ হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের অনলাইন ক্লাস চলতেছে। আপনারা যদি মনে করেন, যেমন আমরা খুব 6 মাসের একটা প্ল্যানিং দেখেছিলাম, 6 মাসে পুরো হিসাব বিজ্ঞান বই শেষ করা সম্ভব, হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সাথে ফিনান্স। তো আপনারা যদি চান আমাদের অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন। ক্লাস হচ্ছে ফিনান্স নিয়ে আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি আগামী 25 তারিখে। ফিনান্সের খুব শর্ট টাইমে, অর্থাৎ যারা পরীক্ষার্থী আপনাদের কাছে যদি 1 মাসও সময় থাকে, 1 মাসে পুরো ফিনান্সটা শেষ করা সম্ভব। আর যারা একটু আস্তে আস্তে পড়তে চান তাদেরকে আমি 1.5 থেকে 2 মাস লাগাবো, কোনো সমস্যা নেই। পুরো হিসাব বিজ্ঞান বইয়ের A to Z, সরি ফিনান্স বইয়ের A to Z শেষ করে দেব। অর্থাৎ যে যতগুলো চ্যাপ্টার আছে ওই সকল বোর্ড প্রশ্নের সলিউশন, সকল বোর্ডের প্রশ্ন সলভ করে, সকল এমসিকিউ সলভ করে আমরা 2 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে ফিনান্স সিলেবাস শেষ করব। এরকম একটা কোর্স আমরা দিয়েছি, আমাদের পেজে দেখবেন, এটা ডিটেইলস দেয়া আছে। যারা ফিনান্স নিয়ে ঝামেলা আছেন বা টেনশন আছেন তারা চাইলে সেটা করতে পারেন। আর যারা অ্যাকাউন্টিং নিয়ে অনেক সমস্যা আছেন, অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে আমরা এবার এটা একটু শুরু করি। প্রশ্নে আমাদেরকে এই প্রশ্নটাতে বলছে, স্যার অনেক সময় অংশীদারের প্রারম্ভিক মূলধন বের করতে বলে না, আমি তো পাইনি আছে, তারপরে যদি অংশীদারের প্রারম্ভিক মূলধন বের করতে বলেন নিয়মিত দেখা দিই, বাট আগে মূল অঙ্ক শেষ করে দিই, তারপর প্রবলেম সলভিং এ যাও। প্রবলেম সলভিং নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, এখন আসেন 6 নম্বর এমসিকিউ। সেখানে বলছে বিক্রম ও আকরাম দুইজন অংশীদার। এটা আপনাদের সোর্সটা হচ্ছে 186 পৃষ্ঠা, এমসিকিউ নাম্বার 6, ঢাকা বিশ্ববিদ্যালয় 1995-96।
বিক্রম ও আকরাম দুজন অংশীদার। 1/1/1995 তারিখে তাদের মূলধন হিসেবে জ্যাট ছিল যথাক্রমে 40,000 ও 50,000। প্রারম্ভিক মূলধন 40,000 ও 50,000। প্রথম জন বিক্রম, পরের জন আকরাম। আচ্ছা, 1995 সালে ব্যবসার মোট মুনাফা 1 লক্ষ টাকা। তাহলে মুনাফার জায়গায় বসান 1 লক্ষ টাকা। মুনাফা 1 লক্ষ টাকা, ঠিক আছে। মুনাফা 1 লক্ষ টাকা। এরপর বলছে বিক্রম ও আকরাম বেতন নেয় 22,000 ও 15,000। বেতন 22,000 ও 15,000। ওকে, প্রথমটা বিক্রম, পরেরটা আকরাম। আমরা সিরিয়ালটা মনে রাখবো। প্রথমটা বিক্রম, পরেরটা আকরাম, দুজন ব্যক্তি। প্রথমটা বিক্রম, প্রথম জন বিক্রম, পরের জন আকরাম, দুজন ব্যক্তি। ওকে, খেয়াল করুন এবার। তাহলে মুনাফা বলছে, বেতন বলছে, দুইটা বসাই ফেলছে। কি বলছে দেখি একটু। 10% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ। তাহলে বিক্রমের প্রারম্ভিক মূলধন ছিল 40,000, 40,000 এর 10% হচ্ছে 4,000। আকরামের প্রারম্ভিক মূলধন হচ্ছে 50,000, 50,000 এর 10% হচ্ছে 5,000। তাহলে মূলধনের সুদ লিখলাম 4,000, 5,000। বেতন লিখলাম 22,000, 15,000। মুনাফা লিখছি 1 লাখ। আর কিছু আছে প্রশ্নে? না, আর কিছু নাই। বলছে মুনাফার অংশ দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। তাহলে মুনাফার অংশ যা আসবে, দুই পাশে পার্থক্য দিয়ে মুনাফার অংশ যা আসবে সেটা দুইজন সমান ভাগে ভাগ করে নেবে। এবার আমরা একটু দেখি, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। খেয়াল করেন, এ পাশে আছে 1 লাখ। 1 লাখ, 1 লাখ থেকে 5 4 9,000, 9,000 টাকা বিয়োগ 22 আর 15 হচ্ছে 37,000, 37,000 টাকা বিয়োগ। তাহলে দুই পাশের পার্থক্য আসে 54,000। 54,000 কে অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। প্রথম জন পাবে 27,000, পরের জন পাবে 27,000। এতটুকু বুঝছেন কিনা দেখেন তো সবাই। একটা অ্যান্সার পাইছি, যদিও অ্যান্সার না। আমরা কি করলাম, মুনাফাকে সমান ভাগে ভাগ করলাম। প্রথম জন কত পাইছে? 27,000, পরের জন্য 27,000 পাইছে। সবাই এতটুকু বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, এই অঙ্কে কোন ধরনের উত্তোলনের সুদ নাই? সবাই এতটুকু বুঝছি? তাহলে মুনাফা ছিল 1 লাখ। মুনাফা থেকে মূলধনের সুদ, বেতনের টাকা বিয়োগ করে আমরা মুনাফার অংশ বের করছি। মুনাফার অংশ বের করলাম। মুনাফার অংশ যা আসছে সেটাকে আমরা অর্ধেক অর্ধেক করে দিলাম, কারণ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করছি। এখন এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন। আচ্ছা, বুঝছেন? জি স্যার, জি স্যার, বুঝছি। ঠিক আছে। এখন আমাদেরকে প্রশ্ন করলো, ধরেন রোমান চিহ্ন 1, ফার্স্ট কোশ্চেন, প্রাপ্য মুনাফার পরিমাণ কত? প্রশ্ন কেমন হতে পারে? আমি এই জায়গাটাতে প্রশ্ন লিখতেছি। রোমান চিহ্ন 1, প্রাপ্য মুনাফা। প্রাপ্য মুনাফার পরিমাণ যদি বের করতে বলে, অনেকে আমরা ভুলে মুনাফার অংশটাকে অ্যান্সার দিয়ে আসি, 27,000, 27,000 অ্যান্সার দিয়ে আসি। দেখেন এখানে বিক্রম মুনাফা পাবে 27,000 আর আকরাম মুনাফা পাবে 27,000। এটা হচ্ছে প্রাপ্য মুনাফার পরিমাণ, সরি, এটা হচ্ছে মুনাফার অংশ, কিন্তু আপনাকে চাইছে প্রাপ্য মুনাফা। আসলে মুনাফার অংশ আর প্রাপ্য মুনাফার মধ্যে একটু পার্থক্য আছে। প্রাপ্য মুনাফা মানে হচ্ছে বিক্রম এবং আকরাম 1 লক্ষ টাকা থেকে মোট কত টাকা পাবে। এখন বিক্রম ও আকরাম একজন অংশীদার, মুনাফা থেকে মূলধনের সুদ পায় অংশ। তাহলে প্রাপ্য মুনাফা কেমনে বের করবেন? আমরা বিক্রমের প্রাপ্য মুনাফা বের করব। বিক্রম কত পাচ্ছে? বিক্রম মূলধনের সুদ পাচ্ছে 4,000। মূলধনের সুদ পাচ্ছে 4,000। বিক্রম বেতন পাচ্ছে 22,000। বেতন পাচ্ছে 22,000। বিক্রম মুনাফার অংশ পাচ্ছে 27,000। 27,000। এগুলা যোগ করে দিলেই প্রাপ্য মুনাফা চলে আসবে। এবার আসেন আকরাম। না বুঝলে বলিয়েন। আকরাম কি কি পাচ্ছে? আকরাম পাচ্ছে 5,000 যোগ 15,000 যোগ 27,000। যদি ক্ষতি হইতো সেটা আমরা বিয়োগ করতাম।
তাহলে প্রাপ্য মুনাফা বললে আপনি দেখবেন সে কি কি পাচ্ছে, মূলধনের সুদ, বেতন, মুনাফা অংশ, অর্থাৎ এই পাশে যা যা আছে সেগুলো যোগ, আর এই পাশে যদি উত্তোলনের সুদ থাকতো সেগুলো বিয়োগ করতাম। তাহলে একজন অংশীদার বিক্রম তিনি কি পাচ্ছেন, 4000 যোগ 22000 যোগ 27000, যোগ করেন তো কত হয়, 27 এবং 22 49000, 49000 4 হচ্ছে 53000 টাকা পাচ্ছেন। মনে রাখেন তার প্রাপ্য মুনাফা হচ্ছে 53000, আর ইনি কত পাচ্ছেন, 27 আর 15 হচ্ছে 42, 42 এর পাশে হচ্ছে 47000, 47000। মজার ব্যাপার হচ্ছে 53 আর 47 যোগ করলে দেখেন 1 লাখ, তার মানে বিক্রম নিট মুনাফা 1 লাখ টাকা থেকে 53000 টাকা পাচ্ছে, আর আকরাম 1 লক্ষ টাকা থেকে 47000 টাকা পাচ্ছে। তাহলে আপনাদের প্রাপ্য মুনাফা যদি জানতে চাই, আশা করি আপনারা বের করতে পারবেন। আমি সোর্স বলে দিচ্ছি কোন কোন অঙ্কে প্রাপ্য মুনাফা চাইছে। যেমন 8 নম্বর এমসিকিউ, ঢাকা বিশ্ববিদ্যালয় 1999, 2000, 2001, 2002 এই প্রশ্নটা, পৃষ্ঠা নাম্বার 186, এখানে 8 নম্বর এমসিকিউ তে জানতে চাইছে প্রাপ্য মুনাফার পরিমাণ কত, সেখানে এটা এই নিয়মে করবেন। তারপরে প্রাপ্য মুনাফা চাইছে 13 নম্বর এমসিকিউ, তাহলে 8 এবং 13, এর আরো অনেকগুলো আছে, আমি একদম খুঁজে পাবো কোন সবগুলো, আপাতত আমার সামনে যেগুলো আসছে, যেমন এখানে আছে, তারপরে প্রাপ্য মুনাফার পরিমাণ আছে কোথায় জানি, 187 পৃষ্ঠার 25 নম্বর আছে, 24 নম্বর আছে। ঠিক আছে, তাহলে এই এমসিকিউ গুলা আপনারা চাইলে সলভ করতে পারেন। তাহলে একটা সলিউশন শেষ, প্রাপ্য মুনাফা বের করলাম। এখন হচ্ছে অংশীদারদের অর্থাৎ বিক্রমের মূলধনের যে কত, বা বিক্রমের সমাপনী মূলধন কত, আর এটা হচ্ছে আকরামের সমাপনী মূলধন কত, এটা কিভাবে বের করব? এটা বের করার নিয়মটা হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি। দেখেন আমি বলছি মূলধনের চেয়ার এবং প্রাপ্য মুনাফা বের করার জন্য আপনি কি করবেন, আগে প্রাপ্য মুনাফাটা বের করে নেবেন। আমরা প্রাপ্য মুনাফা বের করছি। এখন রোমান চিহ্ন 2 সমাপনী মূলধন বা মূলধনের চেয়ার, মূলধনের চেয়ার কেমনে বের করব, বিক্রমের প্রারম্ভিক মূলধনের সাথে, প্রারম্ভিক মূলধন ছিল 40000, প্রারম্ভিক মূলধনের সাথে তার প্রাপ্য মুনাফাটা যোগ করে দিব। আকরামের প্রারম্ভিক মূলধনের সাথে তার মুনাফার অংশটা যোগ করে দিব, সরি প্রাপ্য মুনাফাটা যোগ করে দিব। তাহলে এটা হচ্ছে 93000, এটা হচ্ছে 97000, শেষ। তাহলে কমপ্লিট এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ নেই। তাহলে আমাদের দুইটা অংশ দিল, একটা ছিল প্রাপ্য মুনাফা কিভাবে বের করব, আর একটা ছিল মূলধনের জ্যার কিভাবে বের করব। তাহলে আজকে আমরা টোটাল কয়টা ম্যাথ শেষ করলাম, নতুন অনুপাত নির্ণয়, ত্যাগ অনুপাত নির্ণয়, লাভ অনুপাত নির্ণয়, প্রাপ্য মুনাফা নির্ণয়, মূলধনের জ্যার নির্ণয়। উত্তোলনের সুদ বিয়োগ দিতে হবে কি, হ্যাঁ উত্তোলনের সুদ থাকলে বিয়োগ করবেন প্রাপ্য মুনাফা বের করার সময়, না থাকলে বিয়োগ করবেন না। শরীফুল ইসলাম নাজিব, হ্যালো, জি স্যার, হ্যালো, হাই। আচ্ছা, হ্যালো উচ্চারণটা নিয়ে তো কনফিউশন আছে, হ্যালো কি এটা হ্যালো না হ্যালো, আমাদের ইংরেজি স্যার দেখলাম যে হ্যালো বলতেছেন অনেকে, এখন এটা হ্যালো না হ্যালো, এটা তো একটা কথা। ঠিক আছে, আমরা অনেক আলোচনা করলাম, তাহলে আমরা শেষ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে আজকে ক্লাস থেকে আমরা সামারি করতে পারি যে অংশীদারি কারবার থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় যত ধরনের এমসিকিউ আসতে পারে বলে আমরা মনে করি, সবগুলো আজকে ক্লাসে আছে। আজকে ক্লাসের ভিডিওগুলো প্রথম থেকে যারা পরবর্তীতে অ্যাড হয়েছেন, প্রথম থেকে ভিডিওটা আস্তে আস্তে দেখবেন, দেখলে এবেন সকল এমসিকিউর উত্তর এখানে আছে। ম্যাথমেটিক্যালি যতগুলো এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা শর্টকাটে এখানে দিয়ে দিয়েছি। এটা করলে মানে এই ভিডিওগুলো থেকে আপনি যদি নোট খাতা করতে পারেন, নোট করতে পারেন, সবচেয়ে ভালো। এর বাইরে আসলে কিছু লাগবে না। আমরা নেক্সট আরেকটা ক্লাসে অংশীদারি কারবার নিয়ে চেষ্টা করব সৃজনশীল নিয়ে আলোচনা করতে, তবে রিসেন্টলি না। এখন আপাতত আমি ক্লাসগুলো বেসিক এর উপর নিতে চাচ্ছি, সবগুলো ক্লাস। আমরা নেক্সট ইনশাআল্লাহ আরেকদিন একতরফা নিয়ে আলোচনা করব, এই সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে, আগামী রবিবারে। এই সপ্তাহে যদি না পারি আগামী রবিবারে আমরা একতরফার উপর আরেকটা